মহুয়া আজকে এখানে এসছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থেকে, তার সন্তান সহ, আরোহী সহ, যার বয়স 3.5 বছর, যার কথাটা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আমার তো মনে হচ্ছে বড় হয়ে আর্জে হবে। যাই হোক, আমরা শুরু করতে চাই মহুয়া আপনার জীবনের গল্প, যেখান থেকে মনে আছে। ওকে, আমি খুব ছোট, আমার মা যখন গর্ভবতী, মানে আমি যখন দুনিয়াতে আসবো তখনই আমার মা মারা যায়। মানে আমি হওয়ার পর মানে 3 মিনিট এরকম, মানে হওয়ার পরই আমার মা মারা যায়। হওয়ার পর আপনার মা মারা যায়? হ্যাঁ, হওয়ার পরই আমি একটা বাচ্চা হওয়ার পর একটা রোগ আসে না, মানে খিচুনির মতো, ধনুষ্টঙ্কার বলে, ওটা হওয়ার সাথে সাথেই আমি আসছি পৃথিবীতে, এরপরে উনি মারা যায়। মারা যাওয়ার পরে আবার মা। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই আর আমি সবার ছোট, মানে আপনি একটাই বোন ছিলেন? একটাই বোন ছিলাম। বাবা কি করতো আপনার? আমার বাবা খ্রিস্টানের কবর দেখতো আর কি। কবরগুলো দেখতো? মানে আমাদের এই যে ক্যান্টনমেন্ট একটা খ্রিস্টান কবর আছে, অবশ্য ট্যুরে সবাই যায়, তখন সেটা দেখে। ওই কবরটা পাহারা দিত, মানে গার্ডম্যান ছিল। হ্যাঁ, কি চাও তুমি? ওকে, তো এরপর আমার মামা, উনি মানে আমাদের তখন গ্রাম দেশ ছিল, বুড়িসং ছিল ওখানে। পরে ওই বুড়িসং এ গেছে, মানে ও ডাক্তার আনতে, ওইরকম টাইমে মানে মাঠ পর্যন্ত গেছে, বুঝছেন, যাওয়াতে সাথে সাথে আমার মা মারা যায়। পরে উনি আবার ব্যাক করে চলে আসে। আসার পরে আমি অনেক ছোট, মানে আমার খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতো, ঠিক আছে। পরে আমার মামা বলতো যে এখন কি করবো, আমরা তো একটু সমস্যা আছি, 3টা ছেলে, তারপরে আমি হয়েছি, এখন একটু প্রবলেম হয়ে গেছে। পরে আমাকে একজনে মানে পালক নেয়, বুঝছেন, আপনাকে একজন পালক নেয়। আমি যখন হয়েছি, এরপরে আমি যেদিন হয়েছি, এরপরে দিন ওই মহিলার একটা বাচ্চা মারা যায়, বুঝছেন, ওর একটা মেয়ে হয়, ওই মেয়েটা মারা যায়। তারপরে ওই মা তো অনেক পাগল হয়ে যায় যে আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। পরে জানতে পারে উনার মানে নানার বাড়ি আমার বাড়ির সাথেই, পরে জানতে পারে যে আমার মা মারা গেছে। পরে বলতেছে যে তাহলে আমার ওই মেয়েটা আইনা দাও। পরে মামা বলে দিয়ে দিই, এখন তো কিছু করার নেই, ঠিক না। আর আমার বাবাও একটু গরিব হয়ে গেছে, ভাইয়েরা তো ছোট ছোট, বুঝে না বোন কি জিনিস। পরে ওরা হলো যে 5 ভাই, বুঝছেন, তারা 5 ভাই, তারা কোনো বোন ছিল না, যে ঘরে আপনি গেলেন। আমার বাবা মানে যে আমাকে বালক নিছে, ও বিদেশ ছিল, ওরা না জানায় আমার মামার নিছে। পরে মানে বড় ভাই এত বড় বুঝে, ওরা নিজের সন্তান, নিজের বোন না অন্যজনের বোন, ঠিক আছে, মানে বেশি একটা নিজে অ্যাকসেপ্ট করতে পারছে না, এখনো করতে পারে না। পরে নেয় মানে একটু ইয়া করে আর কি, কিন্তু আমার মানে বাকি 4 ভাই যারা, ওরা আমার অনেক আদর করে। তো ওরা কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? ওরা খ্রিস্টান ছিল। ওরাও খ্রিস্টান ছিল? আচ্ছা, মানে আমরা আদিবাসী ছিলাম। ওকে, ঠিক আছে, মানে আমাদের বাড়ি দিনাজপুরে আর কি, আদিবাসী আর কি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে ওরা নিয়ে যায় না, নিয়ে মানে অনেক আদর করে মা। বড় হতে থাকি, পরে আস্তে আস্তে বাবাও জানতে পারে আমি, আসে, আমি যখন একদম ছোট ছিলাম, মানে আমার মেয়ের সমান ছিলাম, তখন আসে বিদেশ থেকে। আসার পরে আস্তে আস্তে মেনে নেয় উনি, মানে মন থেকে মেনে নেয় না, মানে ছোটবেলায় একটু সুন্দর ছিলাম তো, পুতুলের মতো অনেকে দেখতে। পরে স্কুলে ভর্তি করায় আমার যে ভাই আর কি, প্রদীপ ভাইয়া, আমার স্কুলে ভর্তি করায় উনি নিজে টাকা দেয়া, মানে 5 পর্যন্ত আমার বাবা ইউজ করছে। মানে আপনি বাবা ডাকতেন কাকে তাহলে? আপনার বাবা কি বাবা ডাকতেন নাকি যে ঘরে আপনাকে পালক নিল? মানে আমি তো জানি না আমাদের পালক নিছে, বুঝছেন, ওরা কি বাবা ডাকতেন? পালক বাবা কি বাবা ডাকতেন? বাবা ডাকতাম, মা ডাকতাম, মানে আমার নিজের ফ্যামিলি হিসেবেই মানে নিছে। 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আমি একটু দুর্বল ছিলাম আর কি অঙ্কতে। আস্তে আস্তে দেখলাম যে আমার যে বড় ভাইয়া, ও বেশ একটা ইয়া করে না, বুঝছেন, ভাবতাম যে হয়তো আমি লেখাপড়া করি না, এই জন্য আমাকে দেখতে পারে না, ওরকম একটা মনের মধ্যে ইয়া ছিল। পরে আস্তে আস্তে বড় হতে আমি 7 এ উঠলাম। ওটার পরে বাবা আসছে, চলে আসছে বিদেশ থেকে, আমার বড় ভাই পাঠা দিছে। মানে বাবা মানে আপনার আপন বাবা, মানে যিনি জন্ম না, পালক বাবা? হ্যাঁ, পালক বাবা। আমি তো ওদেরকে চিনি না, পালক দেওয়ার পরে ওরা নাই, মানে পুরো মিস ইয়ে হয়ে গেছে। পরে এখন পরে যখন আমার বড় ভাই আব্বু বিদেশ থেকে আসছে, তখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার বলতে মানে উনি ছাদে যেত না, আমাদের 3 তলা, উনি আসার পর আমার 1 তলা ছিল আগে, ছোটকাল থেকে আমি 1 তলা দেখছি, পুরো সবাই 2 তলা করছে। করার পর মানে উনি সব জায়গায় মানে সব কাজেতেই ধরতো আর কি, খুদ ধরতো। হ্যাঁ, খুদ ধরতো। পরে একদিন ছাদে যাই আমরা, বুঝছেন, যাওয়ার পরে আমার বাবা অনেক মারছে। পরে ওই 3 তলা থেকে মারতে মারতে নিচে নামাইছিল আমার, বুঝছেন। মারার পরে আমি, তখনও কি আপনি জানতেন যে উনি আপনার পালক বাবা? তখনও জানতেন না? আচ্ছা আচ্ছা। মারার পরে আমি না বাড়ি থেকে বাইরে গেছিলাম, তখন পড়ি 8 ক্লাস 8 এ পড়েন। বাইরে থেকে বাইরে গেছি, হাঁটতে হাঁটতে মনে করেন যে কুমিল্লার ভিতরে কি স্কুল আর বাসা, এইটা বেশি একটা জানতাম, আর কিছু একটা জানতাম না। সন্ধ্যা গেছে, বুঝছেন, মানে অনেকটা নিচে ভয় করতেছিল।
পরে কুমিল্লা শাসন কাছে আছে, ওখানে যে বসে রয়েছি। পরে ভাইয়ের বন্ধুরা দেখছে আমারে, কারণ জানে যে আমি এমন কোনদিন হঠাৎ করে আসা আমার জিজ্ঞাসা করতেছে যে এখানে কি করো। পরে আমি আর কথা বলিনি, ওরা মানে পাস করে আমি আসে বসছি। পরে ফোন দিছে ভাইয়ারে, আর ভাইয়া আসছে বাড়িতে, আসা বলছে কি সোনা কোথায়, এই বলতেছে মানে আমার আদর করে সোনাটাকে আর কি এখন খোঁজার জন্য আসছে, মানে বলছে যে এমন এমন জায়গায় আছি। এখন ভাইয়া বাড়িতে না দিন অনেক জোর জোর। আমি পরে বলছে ভাইয়া আমি তো কোনো দোষ করি নাই, শুধু শুধু আমার মায়ের দর করতেছে, ছোটকাল থেকেই তো মানে বাজে ব্যবহার করতেছে। পরে বাচ্চা ঠিক আছে আমরা দেখ বাসায় চল। পরে বাসায় গেছি, এমন মানে বলছে যে মায়ের দর করেন না। আরেকদিন এরকম মারছে। পরে আমি বাড়ি থেকে আবার পুলিশে ধরছিল মারে, বুঝছেন। স্কুলে ড্রেস পরে বাইরে গেছিলাম, রাত তখন 10টা বাজে। পরে পুলিশ তো বুঝেনি, একটু তো খারাপ বলবেই, ভাবছি আমি কোনো ছেলের সাথে বাইকে আসছি। পরে আমি আর বলিনি। এরপর আমার আমি নামও বলিনি, আমার নাম কি কথা বলিনি। পরে আমার ডায়েরিতে পাইছে আমার ভাইয়ের নাম্বার, বুঝতে পারার পর ফোন দিছে। ফোন দেওয়ার পর ভাই আসছে, এসে আমার একটা থাপ্পড় দিছে, বলছে তোর দুই কষ্ট হচ্ছে আমার দোকানে চলে আসবি। পরে বাড়িতে নিয়ে গেল এরকম। আবার মানে মায়ের তো চলতে থাকে, বুঝছেন, তাও কষ্ট করে থাকি। কারণ ভাইয়া বলছে থাক, বুড়া মানুষ তো এরকম কিছু হইব না, যে আমার দিয়ে তাকাইয়া বাড়িতে থাক। কয়েকদিন পর আমি দেখতেছি কি করা যায়। পরে বড় ভাই আসে, আসার বিয়ে দেয়। আসার পরে হঠাৎ করে না মানে উনার বিয়ের কাছে গুলমে হারাই বলছি। পরে ওইটাতেই ধৈরা আমারে মানে গালিগালাজ করে, করার পর হঠাৎ করে বলতেছে আমার মরে যে এই মেরে দিয়ে আসেন যেখান থেকে আনছে। আমি অনেক শুনছি, অনেক মানুষরা বলে যে পালক পালক, তো মনের মধ্যে অনেক কষ্ট লাগছে যে এই কথাটা বলছিলাম। তারপরে তখন আমি আবার একটু কম্পিউটার শিখতাম, তো ওই দোকানে আমার যেই মালিক আর কি, ওনার সাথে অনেক কথা ডিসকাস করছি। করার পর উনি বলছে থাক, ভাই মানুষ বলে ফেলছে, এখন তোমার তো ফ্যামিলি এটা নাই যে তুমি চলে যাবে, ঠিক না। মানে তখন আপনি সত্যি সত্যি মনে করলেন যে না আপনাকে ভালো লাগে? সত্যি তখন কেন, বাইরের মানুষ অনেক কিছুই বলে, ঠিক না, আমি সেটা মানি না। যখন নিজের ভাইয়া বলছে যে হ্যাঁ আমার ভালো লাগছে, তখন সেটা আমি নিজে অনুভব করছিলাম। পরে আমার কটা ফ্রেন্ড সার্কেল ছিল, মানে কম্পিউটার শিখতাম, তো ওখানে সাইবার ছিল কিছু, একটু একটু খারাপ ছেলেদের সাথে আমি মিশতে শুরু করি। শোনার পরে খারাপ মেয়েদের ছেলেদের সাথে চলাফেরা শুরু করি। পরে একটু মানে বিয়ার বা এরকম জিনিস খাওয়া, মানে নিজের প্রতি একটা মানে কি কেয়ারলেস একটা ভাব চলে আসছে। পরে আমি নেশা নেওয়া শুরু করেন। কি নেশা নিতেন আপনি? ড্রাগস নিতাম। কি ধরনের? ইন্ডোডিস একটা আছে ছোট, ওইটা ইনজেকশনটা নিতেন। কে আপনাকে দেখালো প্রথমে ইনজেকশনটা? জনি ভাই নামে একটা ভাই ছিল, অনেক মানে উনি কি চাইতো যে মানে লাভও না, মানে জাস্ট একটা বন্ধু এরকম একটা আর কি। মানে ওনার সাথে কোনো ঘুরতে যেতাম না, কেন ওনার দেখলে আমার অনেক ভয় করতো। ওনার চুলগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু উনি আসতো, টাকা নিতাম না, কম্পোজ করে নিয়ে যেত বিভিন্ন জিনিস। আর একটা ছিল বিপু। পরে ওদের সাথে যাইতাম, আমাদের ওখানে আবার ইন্ডিয়ার বর্ডার আছে আর কি। তো আপনি ড্রাগ গুলো নিতেন কেন? মনের কষ্ট ভুলে থাকার জন্য? হ্যাঁ, মানে নিতাম, মানে বাড়িতে না তখন খুব খারাপ ব্যবহার করতাম। বাবারে আস্তে আস্তে না ভয় পাওয়াটা কমে গেছে, বুঝছেন, ওই ড্রাগ গুলো নেওয়ার পরে। হ্যাঁ, মানে ভয় পাওয়াটা আবার কমে যেত, মানে খাওয়াটা তো পরে যেতাম। তো এরপর একদিন বাড়িতে গেছিলাম, বাড়িতে আমার আব্বু রাত তখন 9:30 10টা এরকম বাজে, বাড়িতে গেছি। এখন গেছি, বাবা হঠাৎ করে আমার ঘরে জায়গা নেই, আমাকে তুই জায়গা না দিলে আমাকে জায়গার অভাব আছে এরকম একটা বললে গ্লাস ভেঙে দিছিলাম। আমার বাবার একটা রুমে একটা সুকেস ছিল, ওইটা ভেঙে দিছিলাম। পরে বাবা তখন বুঝতে পারছে যে আমি আসলেই কিছু একটা হয়েছে বা কিছু একটা। পরে আমার ভাইয়া বুঝতে পারে। পরে ভাইয়া আস্তে আস্তে আমার রুমে নিয়ে গেল, নিয়ে বলছে যে আচ্ছা তোকে বলছে আমি তোরে দেখাবো, ঠিক আছে, তুই কোথা থেকে আসছস, কি করছস, শুরু করলে কি হয়েছিল তোর, সবকিছু দেখাবো, কিন্তু তুই আর এমন করিস না, ওই দোকানেও যাইস না। কিন্তু আমি না নেশাটা ছাড়তে পারি না, তা আমি বের আশ্বাস দিছিলাম ছাড়া দেবো, তুই আমার দেখা দিন না। তো পরে ওদিন শুক্রবার ছিল, ভাইয়ের দোকান বন্ধ ছিল, আমি আমার ছোট ভাই আর একটা আছে গেছিলাম আমার দেশের বাড়িতে। পরে ফুপুর বাড়িতে গেলাম, তারপরে দেখি আমার মা নাই, তো মা নাই, বাবা ব্যান চালায়। আমার 3টা ভাই, একটা রাজমিস্ত্রির কাজ করে আর 2টা এমনি বাড়িতে থাকে। মানে যখন আমি বাড়িতে পা দিব না, তখন হাত পানে কেমন জানি করতেছিল, মানে জিন করতেছিল, মানে হঠাৎ করে মনে হয় যে কোথায় যাইতেছি, খুব পরিচিত মনে হইতেছে। মানে ছোটকালে তাও পরিচিত না, কখনো যাইনি বাড়িতে, কিন্তু আমি নাকি একবার গেছিলাম ছোটকালে। পরে যাওয়ার পর আমার মামা দেখি ঘাস টাস কাটার পর আসছে, বুঝছেন। আসার পরে যখন শুনছে আমি হঠাৎ করে আসছি, ওরা তো মানে এলাকার সবাই আমাকে দেখাতে এসে পড়ছে যে ওরা তো বালক দিয়ে দিছিল, এত বড় একটা মেয়ে আসছে। যখন গেছি মামা বলতেছিল যে কি সমস্যা, মানে আমি কান্না করতেছিলাম। পরে আমি বলছি যে মাইরে ফেলতাম, লবণ দিয়ে খাওয়াই মাইরে ফেলতাম,
শুধু শুধু দিয়ে কি হইলো, মানে বড়ই তো হয়েছি, ঠিক না, পড়াশোনাই করছি, কিন্তু আদার্স ভালোবাসা তো পাইনি। মার আদর পাইছি, ভাইয়ের আদর পাইছি, কিন্তু বাবার তো ওই আদরটা আমি এখনো পাইনি। পরে ওই জায়গা থেকে চলে আসি। পরে আমার অনেক রাগ হয়েছিল, কি জানেন, মানে ভাইয়ারা আসছে, বাবা বলতেছে আসছি একদিন থাকবো না, মানে এরকম একটা কিছু নিয়ে গেছিলাম। পরে আমার ভাইয়ের সামনে বলতেছে যে যেখানে আছো সেখানে ভালো, আমরা তো গরিব মানুষ, দেখ তুই যে জামা কাপড় পরছস সেগুলো তো তোকে পরানোর মতো আমাদের সামর্থ্য নাই গা, তুই যেখানে আছো ওখানে চলে যাগা, থাকার দরকার নেই। এখানে তো আরেকটা ছোট ভাই আছে আর কি, ও আবার তোরে দেখলে অনেক ইয়া করবো। পরে বলার পরে আমরা চলে আসছি। তখন অনেক খারাপ লাগছিল যে হঠাৎ করে গেছি, বাবা হয়তো আমার অনেক আদর করবো, ওরকম কিছুই হয় নাই, বুঝছেন। পরে আমি চলে আসছি। পরে আসার পরে বাড়িতে চলে আসছে, অনেক কান্না করছি। এরপর আবার জরুরি বেড়ে ফোন দিছিলাম যে ভাইয়া আপনি একটু আসবেন। পরে উনি আসছে, আসার পরে বলতে মানে উনি তো বুঝেনি, মানে আমার কষ্ট করে বুঝতে পারছে, বুঝছেন, বুঝতে পারছে, কিন্তু একই কথা, যাবি গেলে চল, আমরা চাইতেছি এরকম একটা। পরে আমি আস্তে আস্তে না এগুলো করতে থাকি। আমি মেট্রিক পরীক্ষা দিব, বুঝছেন, এসসি পরীক্ষা দিব, আমার টাকা দরকার, টেস্ট পরীক্ষার জন্য টাকা লাগবে আমার। এখন এই টাকা কেউ দিতেছে না, ভাইয়া বলছে যে বাবা থেকে আমি চাই নেবো, ছোটকাল থেকে টাকা পয়সা আমি দিতেছি, 5 পর্যন্ত পড়া তুই ফেল করছিস, এই জন্য বাবা তোরা পড়ায় না, কিন্তু আমি তো তোকে পড়াতেছি, এখন বাবা থেকে আমি এটা দেবো। বাড়িতে এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, কেন তো টাকা দিবেন না, আপনি যখন ওরা আনছেন তখন কেন টাকা দেন নাই, বলছেন কেন যে রে থাক, এখন ভাল লাগে, এখন বড় হয়েছে, এখন টাকা কিসের জন্য আপনি দিবেন না। পরে আমার মারে অনেক চাপ দেয় যে এখন আপনি মেয়ে মেট্রিক পরীক্ষা দিব, টাকা দেন, আমি দিব না। মানে ভাইয়ের কথা হলে কি জানেন, মানে আমার যে দুর্ব্যবহার করে না, ভাইয়ের অনেক খারাপ লাগতো। পরে মেট্রিক পরীক্ষার জন্য রেজাল্ট দিয়ে রেজাল্ট ভালো হয়, 4 পয়েন্ট উঠে। আপনি ম্যাট্রিক পাস করেছেন? হ্যাঁ, মেট্রিক পাস করছি। পরে পাস করার মানে 2010-এ এসসি পাস করি, 4.90 উঠছে আমার, অল্প একটুর জন্য। কিন্তু আমার বাবা তখন, আমার ভাই তখন অনেক খুশি ছিল, মানে আমি এরকম দজামার একটা স্টুডেন্ট এত ভালো কিভাবে করছি। ভাইয়া ওই দিনের জিনিসটা আমার অনেক ভালো ছিল, তখনই ভাইয়া বলছিল, ভাইয়া আমার জামা কিনা দিছিল, ঘড়ি কিনা দিছিল, এরপরে ঘুরতে নিয়ে গেছিল, মানে ভাইয়া অনেক খুশি ছিল যে আমি তো আমার ভাইয়ের যতই পড়াশোনা করেছি, আমি কিন্তু 5 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি ফেলই করতে করতে উঠছি, বুঝছেন। কিন্তু এবার আমি অনেক খুশি যে ভাইয়া পারছে, আমার জন্য 3টে ইয়া রাখছিল। প্রিয় শ্রোতা, আপনাদের সবার একটা অ্যাটেনশন কামনা করছি। বাচ্চাটা এই মুহূর্তে ঘুমিয়ে গেছে। আমরা ইনফ্যাক্ট আমি আমার নিজের কথাটি বলতে চাই, আজকের এই স্টোরিটা এতটাই সেন্সিটিভ, এটা কেবল শুরু হয়েছে মাত্র, এতটাই সেন্সিটিভ। আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে রাত 2টো অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থেকে কষ্ট করে হলেও এর জীবনের গল্পটা একটু শোনার জন্য। আর কিছুই বলার নেই, মানে আর কিছুই বলতে চাই না, কজ আমি জানি ও বেশ কদিন ধরে আমাদের স্টুডিওতে ঘোরাফেরা করছে জীবনের গল্পটা বলার জন্য, কিছুটুকু কতটুকু ওকে আবিষ্কার করতে পেরেছি। ঠিক আছে, বলুন তারপরে কি বিয়েতে যাই, আমার ফুফাতো বোনের লিলি নাম। লিলিটা কে ছিল? লিলি ছিল আমার তার ফুফাতো বোন। এটা কি এসএসসি পাস করার পরে? হ্যাঁ, এসএসসি পাস করার পরে। আচ্ছা। তখন আমি ড্রাগস না একটু বন্ধ করে দিই, তখন ড্রাগস না মানে যখন আমি ভালো রেজাল্ট করছি, তখন নিজের মধ্যে না একটা ইয়ে, কনফিডেন্স চলে আসছে। এখন যখন আমি মেট্রিক পাস করছি, এখন তো আমার ওই দরকার নেই, ঠিক না। আচ্ছা। এখন আমি একটা ভালো একটা পড়াশোনা করবো, আয় ভর্তি হবো। আর খুব শখ ছিল মেট্রিক পড়ার পরে ভিক্টোরিয়াতে ভর্তি হবো, কিন্তু চান্স পাই, কুমিল্লা ভিক্টোরিয়াতে। হ্যাঁ, আচ্ছা, চান্স পাইনি। হ্যাঁ, তো যেটা বলছিলেন লিলির বিয়েতে আপনি গেছেন, তারপর লিলির বিয়েতে যাওয়ার পরে ওখানে তো আমাদের তো আবার ফাদার আছে, ফাদারে উনি অভিশব্দ করতেছিল, বুঝছেন। পরে এমন টাইমে হঠাৎ করে দেখছি একটা ছেলে বারবারই আমার দিকে মুভ করতেছিল, বুঝছেন। একটা ছেলে বারবারই তাকাচ্ছে আপনার হ্যাঁ, দিকে। বারবার তাকাই দিছিল। পরে আমি মানে আমার আর একটা চাস্তো বোন ছিল, নাম হল শিপলি, ওরে আমি বলতেছি ছেলেটা বারবার ফলো করতেছে। পরে ও বলতেছে যে আমার, আমি বলতেছে ওরে, মানে এরকম দুজনই, আপনারা বুঝতে পারছিলেন না আসলে কার দিকে তাকিয়ে আসলে আছে। দুজনই একসাথে একই জামা পরছে, একই ড্রেস পরছে আর কি। আচ্ছা। অনেক ভালোই লাগতেছিল। ওদিন শাড়ি পরছিলাম, কখনো আমি শাড়ি পরি নাই, বুঝছেন। পরে দুজনের দিকে বারবার মুভ করতেছিল। পরে হাঁটতেছি, পরে আমাদের তো আবার হলুদ দেওয়া হয় না, বুঝছেন, মানে হলুদ দেওয়া হয় না, অনেকেই হলুদ ইয়া করে, কিন্তু আমরা হলুদ দিই না। আচ্ছা। পরে চন্দ্র মাখা হলো, দেওয়ার পরে ওই ছেলেটা আসছে, আসার পরে আমার নাম জিজ্ঞাসা করছে, আমারে না, মানে আমার শিবলি যায়, ওর নাম জিজ্ঞাসা। শিবলিটা কে ছিল?
চাস্তো বোন ছিল, বললাম আপনার না। চাচাতো বোন, তাকে জিজ্ঞেস করেছে? জিজ্ঞাসা করছে, ওর প্রথমে ওর নাম জিজ্ঞাসা করছে, আচ্ছা। আমার মাইন্ড করতে পারে। আচ্ছা, আচ্ছা। ওর নাম জিজ্ঞাসা করছে, করার পরে পরে হঠাৎ করে বলতেছে, আচ্ছা আপনার সাথে যে মেয়েটা ছিল ওর নাম কি? হুম, হুম। পরে ও বললো যে ওর নাম মহুয়া। বাড়ি কোথায়? বলে যে ক্যান্টনমেন্ট। বাড়ি কোথায়? মানে আমার অ্যাড্রেস ফুল নিয়ে শুরু করে দিছে। আর ও কেমন মূর্খ, সবকিছু বলে দিতেছে একদম, যা আচ্ছা। ফ্যামিলির সবার কথা। পরে বলতেছে আমার নাম্বারের কথা বলছে, ও বলছে ও তো মোবাইল ইউজ করে না, ওর ভাইয়া, আমার ভাইয়েরা এখনো মোবাইল ইউজ করতে দিত না, বুঝছেন। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কাছে এসে বসে যখন বলছে, আমি বলছি, ঠিক আছে দেখি আর কি হয় সামনে। পরে ওই ছেলে আসছে, মানে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে যে আপনি কি করেন? পরে আমি বলছি আমি তো এসসি পাস করছি, ভর্তি হবো না, ভর্তি হয়নি। পরে বলতেছে অযোগ্যতা ভর্তি। আর আমি দয়দামার স্কুলে কলেজে ভর্তি হবো, মানে ওটা না মানে অনেক নিচু পদে আর কি কলেজটা, কেউ ভর্তি হচ্ছে না ওই জায়গায়, তাও ভর্তি হয় অনেকে। আচ্ছা। পরে আমি বলছি যে আমি সরকারি কলেজে ভর্তি হওয়ার শখ আছে, মানে পড়াশোনা নিয়ে কথা হতেছে। পরে উনি বললো, আচ্ছা ঠিক আছে, আপনি ভর্তি হলে তো ভালোই, এটা বলছে। পরে বলতেছে যে আপনার কি হয় কনে? পরে আমি বলছি যে আমার ফুফাতো বোন। পরে আমি বলছি আপনি এখানে কি করেন? আমি জানি না ও যে মানে মুসলমান। আমি ভাবছি ও মনে হয় বরের থেকে কোনো ইয়ে আসছে। পরে ও বলতেছে আচ্ছা আমরা কি এক জায়গায় বসতে পারি? পরে বসার পরে এমনি অনেক দুষ্টামি হয়েছে, কারণ কনে বরের ইয়ে তো যাত্রী তো অনেক দুষ্টামি হয়েছে। পরে আমি আমার টিনটি নাম্বার দিই, আমাদের বাসায় টিনটি ছিল 6733 এরকম একটা ইয়া ছিল, অনেক আগে তো ওসব মনে নেই। পরে দিলাম, দেওয়ার পরে ওই সারাদিন তো অনুষ্ঠান গেল, এর পরের দিন ফোন দিছে আমার বাড়িতে। তখন আমার ভাইয়া ধরছে, এখন বলতে তো পারে না যে মুহারে দেন, মানে ফোন দেয় ফোন কেটে দেয়, তখন ফোন দেয় ফোন কেটে দেয়। ছেলেটার নাম কি ছিল জানতে পেরেছেন ওই সময়টাতে? তখনও জানতে পারেন না, তখনও জানতে আচ্ছা ঠিক পারিনি। আছে, হ্যাঁ বলুন। পরে ফোন দেয় ফোন কেটে দেয়, ফোন দেয় ফোন কেটে দেয়। পরে এরপর আমি ধরছি, ভাইয়া বলতেছে যে অনেক গালিগালাজ করতেছে রাত বাসায়, বলতেছে কে বারো ফোন দিতেছে। পরে আমি ধরছি, তারপরে বলতেছে যে আমি কে কই আপনার সাথে আমার বিয়েতে দেখা হয়েছিল। পরে আমি বলছি আপনি বারবার ফোন দিতেছিলেন, বলে তো হয় যে আমি ওই যে মহুয়াকে চাই। পরে বলতেছে না, ভয় করতেছিল যদি বকা টাকা দেয়। ওকে। পরে আমি গেছি, ঠিক আছে। পরে অনেকক্ষণ বলতেছে যে কি খবর, সকালে কি দিয়া খাইছি, মানে এইসব নিয়ে কথা হইতেছিল, সকালে কি দিয়া খাইতেছে এইসব নিয়ে কথা হইতেছিল। পরে বলছে যে আপনি কি আজকে বাইরে হতে পারবেন? পরে আমি বলছি বাইরে হওয়া তো যায় না, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো। তো আমাদের কুমিল্লা পার্ক আছে, সব তো চিনে নাকি জানি মানে না। আপনারও কি, না আমি চিনি না, আমি কুমিল্লা পার্কে যাইনি। আচ্ছা। আপনারও কি মানে ওর প্রতি একটু ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল? যে একটু ভালো একটু লাগছিল, লাগছিল, ওকে। একটু লাগতেছিল। পরে আমি বিকালবেলা বাইরেছি, বাড়ির থেকে বলছি যে আমার বান্ধবীর বাড়িতে যাইতেছি, আচ্ছা। আসি। পরে গেলাম, পরে আমি যে কালার পরছি ওরা দেখে কি কালার পরছে, কালার ম্যাচ হয়ে গেছে। কালার ম্যাচ হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে সাদা সাদা রেক ছিল। আচ্ছা। পরে মানে লাল ছিল আমার জামাটা আর কি। পরে গেলাম, চিন্তাতেছি যে আমি যেটা পড়ছি ও সেটা পড়ছে, এরা তো আমি দেখছে না তো। কারণ অন্য মানে যখন স্কুল জীবনে অনেক দুষ্টামি করছে অনেক ছেলেদের সাথে, বাট এরকম সিরিয়াসলি কোনো দুষ্টামি ছিল না। পরে গেলাম যে একটা রেস্টুরেন্টে বসলাম, বসা নাস্তা অর্ডার দিল, বার্গার ছিল মানে তখন মনে নেই সেটি। বসার পরে উনি অনেকক্ষণ কথা বলার পরে বলতেছে আর কি আমারে যে ফ্রেন্ডশিপ করার জন্য। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমরা দুজন ফ্রেন্ড, এরকম একটা ইয়ে হলো। এরপর আমরা একটা নামটা জানতে পারলেন না তখন? হ্যাঁ তখন জানতে পারছি, কি নাম ছিল? অনিক। অনিক ছিল না? শুধু অনিকই, আর কিছু বলে নাই। আচ্ছা। ঠিক আছে, তখন আমি জানতাম ও খ্রিস্টান। তখনও জানেন না ও খ্রিস্টান? না, ও যে খ্রিস্টান আমি জানি, ও খ্রিস্টান, ও যে মুসলমান। যেহেতু আপনাদের বিয়েতে এসছে সুতরাং খ্রিস্টান। সো আলটিমেটলি ও মুসলমান ছিল। হ্যাঁ, Okay. সেও সেটা প্রকাশ করে নাই। তার মানে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় কিন্তু খুবই রিমার্কেবল, ও হচ্ছে খ্রিস্টান এবং যে ছেলেটার সঙ্গে ওর এক ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে সে হচ্ছে মুসলমান, এবং ও একটা পরিবারে বড় হয়েছে, ওকে পালক নেওয়া হয়েছিল এবং ওর যে বড় হয়ে ওঠা সেটাও আপনারা জানলেন। এই বিষয়গুলো একটু প্লিজ একটু নকে রাখবেন, কারণ গল্প যখন সামনের দিকে এগিয়ে যাবে এই ইতিহাসগুলো একটু মনে রাখাটা জরুরি হবে। হ্যাঁ বলুন তারপর। পরে ফ্রেন্ডলি হলো, ও পরে ওর বাসা দিয়ে গেছে, মানে আমার বাসা দিয়ে গেল রিক্সা দিয়ে। পরে আমার বাবা দেখছে, কিছু বলেনি, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি গা, এখন উনি কোনোদিন খারাপ প্যান্টে কিছু নিবে না, এখন আগে থেকে মায়ের পেট একটু কম চলে। মানে এখন থেকে উনি যখন আমার ভাইয়া যখন বসে যায়, ও এখন পাশ করছে, এখন আমি ওর দিকে নিয়ে ভাবতে কেউ কিছু বলবেন না। এরপর থেকে আমার বাবা বেশি মানে মনে মনে হয়তো জ্বলে, কিন্তু এরপর কিছু বলেনি। এটা কে বলেছে? ভাইয়া বলেছে? হ্যাঁ, ভাইয়া বাবাকে আমার বলেছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলছিল। পরে
ও গেছে ফোনে আমার একটা মোবাইল কিনে দিছিল, মানে এরপর আরেকবার ডেটিং এ গেছিলাম, যার পর প্রথমেই মোবাইল কিনে না দিলেন? না দ্বিতীয় ডেটিং এ দ্বিতীয় dating? যখন ও দেখছে যে টিনটিতে কথা বলা সম্ভব না, পরে ও আমি কিছু বলছে রাতের জন্য তোমার জন্য একটা গিফট আছে আমার জন্য। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, গিফটটা কি? তো আমি না গিফট কি আগেই বলে ফেলি, কেন আমার না অনেক সহ্য না কেউ যদি বলছে তোমার একটা গিফট আছে, না জানা পর্যন্ত আমার ঘুম আসে না রাতে। ওকে, পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আসো বিকালবেলা। আমি বিকাল আসতে পারবো না, আমি দুপুর আসবো, কারণ বিকালে আজকে আমার ভাইয়া বাড়িতে থাকবো, সোমবার তো আচ্ছা, আচ্ছা। দোকান বন্ধ। পরে সকালে গেছি দেখি একটা বক্সের মধ্যে মোবাইল। পরে আমি তো অনেক খুশি হয়েছিলাম যে ওর সাথে কথা তো বলা যাবো বাইরে। পরে মানে তো ততদিনে আপনাদের মধ্যে প্রেম হয়ে গিয়েছে, ভালোবাসা না, সম্পর্ক? এখনো বলিনি। তখনও হয়নি, না, মানে না, বলা বলি বলি নাই, হয়নি, just কিন্তু দুজনকে friend। ভালো লাগে। হ্যাঁ, friend আচ্ছা, হিসেবে। ওকে। পরে মোবাইল নেই, নেওয়ার পরে মোবাইল তো রাখি ইয়াতে, তখন তো হঠাৎ করে ধরা খাই ফেলছে বুঝছেন। ওই যে আমার ভাবি আছে না, মানে বড় ভাই আর বউ, যে উনি কথা বলতেছে, হঠাৎ করে আমি দৌড় দিতে গেছি তো, মানে রাখছিলাম এখানে, এটা নিচে দিয়ে পড়ে গেছে গা। পরে একটা লাথি দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে দিছি, মানে আচ্ছা। বাবা দেখছে যে কি জানি একটা পড়ছে। পরে আমি বললে বাবা আমার হাতে চামচ পড়ে গেছে, আর ফ্রিজের ভিতর থেকে বাইর করা সম্ভব না। দিয়ে আবার দেখতেছে আমার কাজের বুয়া ঝাড়ু দিতেছে। এখন দুই তিনটে সমস্যা, একটা বাবা দাঁড়িয়েছে দিকে, একটা ঝাড়ু দিতেছে, এখন ঝাড়ুটা দেওয়ার পরে যদি মোবাইলটা বাইরে হয়ে যায় তো সমস্যা। মানে ফ্রিজের নিচে হ্যাঁ গিয়েছে? একদম, আমি লাথি মাইরা না ফ্রিজের মধ্যে ঢুকাই দিছি আচ্ছা, আচ্ছা। নিচে, কেন দেখি বাবা আসতেছে, ভাবি ওখানে দাঁড়িয়েছে, এখন হঠাৎ করে এটা নিচে পড়ে গেছে না, জি, এখন বুঝতে পেরেছি। তো তারপর? সমস্যা। পরে এখন মানে কি যে একটা সমস্যার মধ্যে পড়ছি, পরে মোবাইলটা ধরাই খেয়ে বলছে, ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুর সাথে বাইরে গেছে। পরে আব্বু দিয়ে কিছু করে এই মোবাইল কার। পরে তাই চুপ করেছি, পরে বুঝতে পারছি এটা আমার। পরে অনেকক্ষণ পরে দেখি এটা আব্বু ঠিক করছে, এমন মানে আব্বু ব্যাটারিটা লাগাইছে, এমনটা ও ফোন দিছে। ফোন দিয়ে যখন হ্যালো বলছে, তা আমার আব্বু বলে কে, পরে ফোন অফ করে দিছে। পরে বুঝতে পারছে অনেকক্ষণ ধরে যা নিচে ধরা খাই বলছি। পরে আব্বু তো মানে কিছু বলতে পারতেছে না, মানে যে মারবো যে ওই জিনিসটা ধারণ করতে পারতেছে না। পরে দেখি কি বাবু ভাইরা ফোন দিছে, তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আয়, কি না একটা সমস্যা হয়েছে। ভাই আয়সা তো আমার দিকে তাকিয়ে দিছে, কেন এখন তো এখন কোনো দুষ্টামি আমি করি না, এই মোবাইলটা ধরা পড়লা। পরে ভাইয়া বলতেছে যে মোবাইল কই বেছিস, এখন তো বলি না মোবাইল কোথায় বেশি। আগে ভাই কিনছি, টাকা কই বেছিস, এখন তো তুই চাকরিও করস না, টাকা কোথা থেকে আসে। পরে তাই বলি না। পরে ভাইয়া গায়ে কোন হাঁটতে না, পরে আছে মোবাইলটা নিচে সিমটা নিয়ে আর নামগুলো তুলছে, তুললে তো ভাই খালি ফোন দেয়, অনেক তো ফোন বলা ধরে না, বিভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করে, কিন্তু ভাইয়া ও ফোন দেয় না, কয় এই সিম ইউজ করা দেবো না। পরে সিম বলতে দেয়। তারপর আরেকদিন দেখা হয়েছে, আরেকটা মোবাইল দিছে, আরো একটা মোবাইল গিফট করেছে? হ্যাঁ আরেকটা মোবাইল গিফট করছে, কারণ এটা ধরা খাই বলছে। Okay. পরে ভাইয়া শুধু এটাই বলছে যে যেটাই করো ভালো করিস, এতটুকু বলছে। ভাই বুঝতে পারছে যে আমি আপনি ইনভলভ হচ্ছেন, হ্যাঁ, so যেটাই করিস হ্যাঁ, ভালো করিস। ভালো করে আচ্ছা। করিস, কিন্তু সেফ মতো। ভাই আমার জাস্ট এতটুকুই বলছিল, বা ঘরের মধ্যে নিয়ে। পরে আমি তো বলছি না, একজন তো পাইছি, আমার একজন তো সাহস দিছে, আমার সমস্যা নেই, এখন মোবাইল ইউজ করতে সমস্যা হবে না। পরে ফোন দিছে, চার্জারটা ছিল আমার যে মানে আমার টুইন বেডরুমে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের পিছনে জ্যাক লাগানোর ইয়ে আছে, জ্যাকটা ঢুকায় ওই ওয়ার্ড্রোবের ভিতরে মোবাইলে ঢুকাই দিলে চার্জ হতে সারাদিন, বুঝছেন এমন ইয়া ছিল। পরে আস্তে আস্তে এরকম হয়েছে, হঠাৎ করে একদিন বলেছে সকালবেলা ফোন দিছে, বুঝছেন সকাল প্রায় 5:30 ফোন দেওয়া বলছে কি, তখন আমি কলেজে ভর্তি হয়ে গেছি বুঝছেন, কুমিল্লা সরকারিতে ভর্তি হয়েছি। পরে বলছে যে তুমি কি সকাল সকাল আসতে পারবা কলেজে? আমি কি কেন, কয়েকটা প্রবলেম হয়েছে। আমি কি এত সকাল তো আমি আসা সম্ভব না, আমি 7:30 আগে আসতে পারবো না। বলে না তুমি আজকে আসতেই হবো। এখন ও যে সমস্যা কথা বলছে না, আমার তো একটা ঘুম কই থাই যাই চলে গেছে, মানে আমার তো এদিকে আমার বাবা প্রার্থনা করতেছে। পরে আমি বলছি যে সমস্যা, এখন কি বলবো চিন্তা করছি। পরে আমি ভাইয়ের কাছে ভাইয়া একটা কথা বলি, রাগ করিস না। কি? আমি কই এমন আমার একটা বান্ধবী বুঝছে একটা সমস্যা হয়েছে, বান্ধবীর নাম্বার দাও। আমি ভাইয়া নাম্বারটা দেওয়া দেবো না, কেন সমস্যা তো বুঝতে পারছো। পরে ভাইয়া ওদিন যাই না কি হলো, মানে আল্লাহর কি একটা ইয়া, হঠাৎ করে বাচ্চা ঠিক আছে যা, হয়তো ঘুমের মধ্যে ছিল ভাইয়া। ওকে, আমরা এই জায়গাটা থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920। আজকে মহুয়া তার জীবনের গল্প বলছে। আমরা ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি। আর আপনারা ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj KEBRIA.rj। ফিরছি 4 মিনিট পর। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা হাঁটি করে
প্রায় 200 পর্বের কাছাকাছি এগিয়ে চলেছি প্রিয় শ্রোতা, এবং আজকে মহুয়া তার জীবনের গল্প বলতে এসছে। আজকের এই জীবনের গল্পটি আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই মহুয়া বলবার চেষ্টা করছে। ও আমাদের অফিসে বেশ কিছুদিন যাবৎ ছিল, আমরা কোনো না কোনোভাবে তার স্টোরিটা নিতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমরা নিয়েছি, এবং যারা রাত জেগে আমাদের সঙ্গে শুনেছেন বা শুনছেন ইনফ্যাক্ট, তাদের সবাইকে আমরা বলবো যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য। আজকের এই জীবনের গল্পটি আমাদের মনের ভেতরে এমন একটা আলোড়ন তৈরি করবে, যেটা আসলে আগে থেকে বলতে পারছি এই কারণে যে তার সম্পর্কে আমি পুরোপুরি জানি। সুতরাং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের সাথে জীবনের গল্প বলার জন্য আমরা মহুয়ার কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ মহুয়া, যেটা আমরা শুনছিলাম বিরতির আগে, তারপর কি হলো? পরে গেলাম, রিক্সাতে উঠছি। রিক্সাও বাজে, সকালে বাজে রিক্সা পাওয়া সম্ভব। যাইতেছি 6:30 বাজে, তখন 5:30টার সময় তো অনেক অন্ধকার থাকে। 6:30টার সময় গেলাম, যেটা কি দাঁড়ায় দিছে, আমার দিকে তাকে দিছে হাঁকে। আমি তো কিছু বলবো, দোকানে দাঁড়ান, আমি ভিতরে যাবো। কয় আপা এত সকাল সকাল আপনি? আমার একটু কাজ আছে। আমি কেউ ভিতরে গেছে? কয় না, একটা ছেলে গেছে। তো আমি বুঝতে পারছি যে এটা অনেকেই গেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাবো। আপা এত সকাল সকাল তুই ভিতরে যাওয়া দিবে না। পরে ফোন করলাম, আমি দেওয়া যাবে না। কয় ঠিক আছে, তুমি ভিক্টোরিয়া কলেজে যাও, আমি আসতেছি। পরে ভিক্টোরিয়া কলেজের সামনে গেলাম, যাই দেখি একটা বড় ভাই আমাদেরই, বুঝছেন, মানে উনি আর কি সবুজ। উনি পরে আমরা দেখা করতেছি, তুই এখানে কি করস? ভাইয়া আমি একটা কাজে আসছি, আমার বান্ধবীরা একটু ঘুরতে যাবো। এত সকাল সকাল কি কিছু আসছিস? কখনো আমি এত ভোর আসি না। সবাই আমার দিক খেয়ে খালি জিজ্ঞাসা করতেছে। আর ওই স্কুল কলেজের ইউনিফর্ম পরা ছিল। পরে অনেকক্ষণ পরে আমি বলি ভাইয়া এখন কিছু বলি না। পরে ভাই গেছে না, কয়ে কেন বাড়িতে যা এরকম করে চলে গেছে। পরে দেখি কি ও আসে, এই লাল চোখ টোক লাল হয়ে গেছে। আমি তো দেখি তো ভয়ে পাইছিলাম যে হুন্ডা নিয়ে আসে, কার হুন্ডা জানি না, সঠিক উঠতো হুন্ডা নাই। পরে আমার বলতেছে যে যাও ভিতরে যাও, আমি আসতেছি। গেছি, আমার অনেক ভয় করতেছিল, কারণ কেউ ছিল না ইয়ার মধ্যে, ও আর আমি একাই ছিলাম। ওদের সামনে আসতেছে, আমি পিছনে যাবো নাকি কি, অনেকটা ভয় করতেছিল যে কিছু একটা গুবো। পরে কাছে মানে অনেক শক্ত হয়ে গেছে, তোমার আমি একটা কথা বলবো, ঠিক আছে, এখানে কেউ নাইগা, কথাটা তুমি ভালো করে জানি না, বুঝছা 5 মিনিট না, তুমি 100 মিনিট সময় নাও, সমস্যা নেই। পরে আমার হঠাৎ বলছে কি, দেখো আমি তোমার পছন্দ করি, ফ্রেন্ডশিপ কোনো পছন্দ জিনিস না, এটা কোনো সাবজেক্ট না, আমি তোমার ডাইরেক্টলি বলছি আমি তোমার ভালোবাসি, হঠাৎ করে বলেছে। পরে ও আসার পরে বলছে যে এমন বললো। এখন আমি কিছু বলিনি, বুঝছেন, আমি তো চুপচাপ রয়েছে। আমি এখন কি বলবো, হঠাৎ করে বলে দিচ্ছে, কেন আমি ওরকম কিছুই ভাবিনি, বুঝছেন, ভালো লাগতো, ভালোবাসাটা কিছু একটা ইয়ে ছিল না, আমি কিছু বলিনি। আমি না হ্যাঁ বলে দিছি, আমি ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, এতটুকু বলে দিছি। এখন আমি পরে বাসার বলতে, আমি কি সত্যি মন কি আমার সত্যি করে ভালোবাসছে, নাকি আমি ভয়ে তাড়নায় বলে দিছি, মানে এই দুইটা জিনিস আমি বাসায় অনেকক্ষণ ভাবছি। পরে দেখি না, সত্যি আমার মনের মধ্যে ওর জন্য কিছু একটা হয়েছে। পরে ফোন দিছি, ও আমার SMS করতেছে যে হঠাৎ করে বলেছে কি, জান তুই ভালো আছিস, হঠাৎ করে লিখেছে, আমার কোনো SMS আসেনি। পরে আমিও লিখছি জান তুমি কি করতেছো, আমি এরকম একটা লিখছি, আস্তে 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 ঠিক হয়ে গেছে, পরে খাওয়া উঠা বসা সবকিছু SMS। আমি যে সকালবেলা কথা বলি, আমি রাত্রে 12টা করতাম। হ্যাঁ, সে SMS করতাম, আর SMS ইনবক্স পুরো ফুলে যেত। পরে ও আমার বলতো যে এভাবে আর কতদিন চলবো, একটা কাজ করতে হবে। আমি কি কয়, তুমি এখন বলে ফেলো বাড়ির সবাই, তুমি মোবাইল ইউজ করো, মোবাইল ইউজ করো। হ্যাঁ, এইভাবে চলা সম্ভব না। স্কুলে কলেজে যাও, কলেজে কি তুমি ক্লাস করো, এরপর বাসায় চলে যাও, তোমার ভাই এসে তোমার বাসায় নিয়ে যায়, কথা বলে কোনো স্কোপে নেই। শুক্রবার দিন একটু বাইরে 5-10 মিনিটের জন্য, এরপর আবার তুমি সারা সপ্তাহ দাও। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এখন বলবো বাড়িতে, ভাইয়া আমি একটা মোবাইল কিনা দাও। কোন মোবাইলটা তুই ইউজ করস? আমি তার কি করবো ভাই, ডাইরেক্ট বলে বলছে তুই মোবাইল ইউজ করস। মানে আমি আর কি কিছু বলি নাই। ভাই একটু সেন্সিটিভ, বুঝছেন, মানে ওর মনটা অনেক ভালো, কিন্তু শক্ত শক্ত কথা বলে। আচ্ছা আচ্ছা, বুঝছেন আমার ভাই। আমি কিছু বলি, ভাই হ্যাঁ ঠিক আছে, ভাই আমার ডাইক এদিকে আমি কি কাঁচা মাছ খাই? আমার ভাই বলতেছে আমি কি কাঁচা মাছ খাই? আমাকে না ভাইয়া তুমি তো সবসময় ভাজা মাঝে খাও নি, এই কথাটা বলি কেন? ভাইয়া এখন মোবাইল ইউজ করবো না, সবাই ইউজ করে, আমি লুকে লুকে ইউজ করি, আমার কি ইউজ করার কোনো ইয়ে নাই? কয় আচ্ছা ঠিক আছে, তোর মোবাইল ইউজ কর, তুই কয় কবি আমার কথা, তুই আমি বলে দিছি। আগে টাকা কই পাস তুই? আমি আর কিছু করি না, আমি ওই টাকার কথা বললে আমি সরে যাই। পরে অনেকক্ষণ গেল, পরে আমার বাবার সামনে আমি মোবাইলটা ইউজ করছি, বুঝছেন,
পরে আমার বাবা দেখে তো চোখগুলো বড় বড় করে তাকাইছে। পরে তুই মোবাইল করে পেয়েছিস? আমাকে ভাইয়া কিনে দিছে, কালকে রাত্রে দোকান থেকে আসছে আমার জন্য মোবাইল দিয়েছে। পরে এত পুরান মোবাইল কে আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করা ভালো। পরে এটা বলছে আর কি বলবো, সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করা ভালো, দামি মোবাইল ইউজ করলে পরে নষ্ট হয়ে গেছে। পরে এদিকে একটা কথা বলে ভাইয়ার একটু আব্বুর একটু ইয়া করে দিলাম। পরে এরকম কথা হয় দিনটা 24 ঘন্টা খালি হেডফোন দেওয়া কথা হয় তো ভালো ঘুমটা ভালো করে দিই যাতে বুঝতে না পারে। আচ্ছা আচ্ছা। ভালো কথা বলি হঠাৎ করে একদিন জানতে পারে আমার জন্য বিয়ে ঠিক করছে। আপনার জন্য বিয়ে ঠিক করেছে আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি, আমার ভাইয়ের বন্ধু অনেক ভালো, ইতালি থাকে। আচ্ছা। ওরাও ক্যাথলিক আর কি, আচ্ছা। তখনও তো আপনি জানেননি যে অনেক মুসলমান? না তখন তখনও জানেন না আপনি? না। আচ্ছা আচ্ছা। ও তো আমার সাথে ঈশ্বর ঈশ্বরী করে, আমিও তো ওর মতো আমি কি ওকে ওকে বলুন বলুন। পরে ও ঈশ্বর ঈশ্বর করে না? হ্যাঁ। ওকে। পরে এখন আমি ওরে মাঝে মাঝে যদি বলি না আচ্ছা তোমরা দীক্ষা নিছো কার থেকে, পরে কথা উল্টাই ফেলে, কিন্তু ও তো আমাদের বুঝে না দীক্ষা করতে নিছে বলে কারণ রাখা তোমার বিয়ের দীক্ষা, তুমি আমার কথা শোনো। পরে আমিও বেশি একটা করতাম না। পরে বিয়ে ঠিক করছে বাড়িতে, শুনতে পারছি কা থেকে, আমার ছোট ভাই থেকে, বুঝছেন। ফয়সাল ভাই বলতেছে যে জানাস তো আমরা তো মিষ্টি খাবো, আমার একটা দুলা বেবো। আমাকে কই থেকে তোর দুলা বেবো, কত বিয়ে ঠিক করছে। আমি ভাবছি কি ও সবসময় দুষ্টামি করে, কারণ ও জানে যে আমার একটা ফ্রেন্ড আছে অনেক, ওরে নিয়ে অনেক দুষ্টামি করে। এখন যখন বলছে তখন তো আমি তখন বলি এটা কি সত্যি? পরে আমি ফোন দিছে রে, ও বলছে আরে না তোমার ভয় দেখাইছে, বড় হয়েছে না এখন তো বিয়ে দিতে ওই জন্য ভয় করতেছে। আমি দেখি দেখতে আসছে আমার, আমি তো এই বুদ্ধি আমি ধরা রাখাইছে, আমি তো অনেক ভয় পেতেছি, আমি কাল্লা কি যেন হয়। তখন আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন? হ্যাঁ পড়তেছি। পরে এখন তো ভাইয়া তো জানে জাস্ট ফাইজলামি ভাবে আমি উনিকের সাথে করি সেটা জানে না, উনিকে তো আর চিনে না ভাইয়া। পরে জানে নেই কোন একটা দুষ্টামি করতেছি। এখন ভাইয়া আমাকে বলছে ভাইয়া সত্যি আমি তো একজনকে পছন্দ করি। ভাইয়া কোনো পছন্দ চলবে না, তুই জানাস না পছন্দ করে তোর ঘরে লাগা দেবো না। পরে আমি তো এখন কিছু বলি ভাই আমার এত বড় করছে, এত কষ্ট করছে, আমি ভাইয়ের মুখের মধ্যে বলবো এটা তো কোনোদিন সম্ভব না। পরে আমি ভাইরা বলছি আচ্ছা আমি কিছু বলিনি। পরে আমি তো কান্না করতে দেখি খানা বন্ধ হয়ে গেছে আমার, 2 দিন কোনো খানা নেই। পরে ও এবার সিরিয়াস নিছে, জিনিসটা সিরিয়াস নিছে। পরে আমি বলছি, পরে ও বলতেছে আমাকে তুমি তোমার ফ্যামিলিরে বলো তুমিও খ্রিস্টান আমি খ্রিস্টান। পরে ও হঠাৎ করেছে কি, পরে আমি কি হয়েছে তুমি এখনই করতে পারি, তুমি আমাদের দোকানে এখানে আসো। পরে আমি দোকানে এখানে গেলাম। পরে আমার বলছে আমি কিন্তু মুসলমান। এখন আমার পুরো মন ভেঙে গেছে, বুঝছেন। ওই এতদিন পরে বললো আমি কিন্তু মুসলমান, বুঝছেন। ও তো চাইছিল মুসলমান খ্রিস্টান মুসলমান বানাইবো, বুঝছেন। ওর মনের মধ্যে এটা ছিল, ওর চিন্তা ভাবনা ছিল যে আপনাকে মুসলিম করে নিবে। হ্যাঁ মুসলমান। আর আমার চিন্তা ছিল যে ও খ্রিস্টান আমি খ্রিস্টান, সমস্যা হবে না। এখন আমার পুরো মনে ভেঙে গেছে। পরে ওরা আমি কি গালিগুলো দেবো, আমার তো কান্না করতে করতে ওদিকে শেষ। পরে ও বলছে দেখো তুমি এটা সিরিয়াস নিও না, আমি তোমার পছন্দ করছি, আমি তোমার বিয়ে করবো। আর আমি বলছি নিশ্চয়ই বাউ তো আমি করতেছি আমার সাথে। পরে আমি চলে আসছি ওই জায়গায়, জিদ করে এসে উঠছি, আয়সা তো এলা তো আমার কান্না কারে কয়। পরে আমি একটু হাত কাটছিলাম, সম্ভবত এটা এখনো আছে। ও একটু না, আপনি অনেক বেশি হাত কাটছেন আপনার হাতের বাম পাশে। হাতের মধ্যে ওরা আমার নাম একটু ওই সময়টাতে লিখেছিলেন আপনি? এখনো রয়েছে এটার মধ্যে অনেক না? হ্যাঁ এস লিখছিলাম আর কি। আচ্ছা। পরে অনেকক্ষণ ধরে অনেক জিদ উঠছিল। পরে ও জানতে পারছে তখন আমি হাত কাটছি। শুক্রবারে বিয়ে আমাদের, বৃহস্পতিবারে হবে আর কি। ছেলে আপনাকে দেখে গেছে? হ্যাঁ। ছেলেরা দেখতে উনি কিন্তু একটু লম্বা একটু ফর্সাও। পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করছি যে এটা কি সত্যি আমার সাথে হয়েছে, ওকে আমার সাথে প্রতারণা করছে, মানে ওই আমি শুই না মানে যাকে তুমি ভালোবাসা মানে এরকম একটা জিনিস আছে না, ওইটাই আমি চিন্তা করতাম যে আসলে আমি কি একটা ভুল করছি। আমি কখনো বলি না যে প্রেম জিনিসটা আমি দূরে থাকবো, এখন আমি কি আসলে এমন একটা হয়ে গেছি গা। পরে ও আমার SMS পাঠাইছে তুমি ফোনটা খোলো, আমি ডাইরেক্ট করেছিলাম ফোনটা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা। আর আমি বলছি আমি আপনার সাথে কোনো কথা বলবো না, ডাইরেক্টলি মানে আপনি বলে করে দিচ্ছি। ও যখন বুঝতে পারছে পরে ও আমার বাসার সামনে আসছে, আসার পরে আমার ছোট ভাইরে দিয়া আমাকে পাঠাইছে। আমার ছোট ভাই খেলতেছিল, ক্রিকেট খেলতেছিল। পরে আয়সা বলছে, পরে আমি যখন দেখছি আমার অবস্থা অনেক খারাপ, মানে শুকাই গেছি গা। পরে ও তো পুরো পাগল হয়ে গেছে, ওবার শুনছে আমার ভাইয়ের কাছে আমি হাত কাটছি। পরে ও আমার ব্যাপারে ও বলছে তুমি যদি না বাইরে আমি কিন্তু সত্যি তোমার বাসা ঢুকে দেবো। ও আমার এরকম। পরে আমি বাইরেছি, বাইরে বলছে কি সে বলো, তুমি কি বুঝতে পারতেছ আমি মুসলমান হইতে পারে আমি নিয়ে যাবো, সমস্যা কি। আমাকে শোনো এইসব সবাই বলে, ঠিক আছে আমি তোমার সাথে চলে যাবো, এমন কোনোদিন কিছু হবে না।
পরে বৃহস্পতিবার আসছে, আমার ফ্যামিলি সব আত্মীয় স্বজন আসছে। আসার পরে আমার ভাবি, বুঝছেন, ওই যে লিলিয়া না, ওর ভাবি আর কি, ওই লিলিরে বলছে যে এমন এমন দেখো আমি ওরে মুসলমান করে নেবো, ঠিক আছে, কোন সমস্যা নেই, ওর বাড়ি থেকে তো বারকাতে আমি ওরে রিসিভ করতে তৈরি আছি, আমি তুমি ওরে বলো যে ওরে চলে আসতে। আমি না দুইটা জিনিস ভাবতেছিলাম, এক আমার ভাই আমার বড় করছে, আমার ভাইয়ার আমি কি এটা দিয়ে আসতে পারবো, আর এক আমার মনটা দিয়ে দিছি, আমার খুশি, আমি কার কাছে যাবো কি যাবো না, কেন আমি ওরে সত্যিকারে ভালোবাসছি, ঠিক না। আমি দুইটা জিনিস নিয়ে অনেক চিন্তা করতেছিলাম, যে আমার মানে মনের মধ্যে যে কি একটা চলতেছিল ওই সময় বলার মতো না, মনে বুঝাইতে পারতেছিলাম আপনাদেরকে, অনেক খারাপ লাগতেছিল যে কি করবো। পরে আসছে আমার মানে আমাকে আমার আপনাদের মুসলমানের মধ্যে জামা কাপড় নিয়ে আসে, ঠিক আছে, আমাদেরটা উল্টা আর কি, আমাদের থেকে দিতে হয়, মানে জামা কাপড় দিতে হয় জামাইকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। পরে দেওয়ার জন্য গেছে, পরে শাড়িটা পরলাম, হ্যাঁ, আমাদের মানে একদম বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন। পরে মানে লিলি আসে তুই এটি খুল, আমি কি কেন এটা খুলবো, কে লেগা, আমার ভাইয়া রাগ করবো, কয় তুই আজকে যাবি গা, আজকে যাবি গা, মানে ওর সাথে চলে যাবো। পরে লিলি আমার বলতেছে যে এখন তুই চলে যাবি, এখনই তুই ইয়ে হয়, এখনই তোরা চলে যেতে হবে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি আর চলে যাবো না। পরে আমি কি করছি, আমার বাবার মোবাইলটা নিছি, ভাইয়ের মোবাইলটা নিছি, আমার মোবাইলটা নিছি, 3টা মোবাইল আপনি নিবেন? 3টা মোবাইল আমার নিতে হয়েছে, বুঝছেন। পরে 3টা নিছি, আর আমার সাথে হালকা মানে জিনিস ছিল কানের নিছি, মানে কি করছি, আমাদের বাড়ির পিছনে যে দরজা আছে না, ওটা খেত, অনেক পানি, বুঝছেন। এখন আমার সামনে দিয়ে গেলে ধরবো, পিছন দিয়া আরেকটা দরজা আছে, ওইটা দিয়ে গেলে ধরবো, কেন ওখানে রান্নাবাড়ি করতেছে। পরে কি করছি, মানে বিকেল বেলা আপনার জামাই আসার কথা, মানে হবু জামাই আসার কথা, হ্যাঁ, মানে আমাকে আন্টি ইয়া করে, পড়ানোর জন্য। হ্যাঁ, আমাদের কিন্তু একসাথে সবকিছু হয়, আন্টির পড়ানোর পর বিয়ে হয়ে যায়। আচ্ছা। পরে আমি কি করবো, স্যালোয়ার একটা উপরে উঠাইছি, জুতাগুলো হাতে নিছি, নিয়ে কোনো মতে নামছি, দেখি প্যাক কসকস করতেছে পায়ের মধ্যে। পরে কিছু করার নাই, ওরে নিয়ে অনেক দূর, প্রায় 10 মিনিট হাঁটতেছে প্যাকের মধ্যে। আমি একবার পিছনে ফিরি, ছাদের মধ্যে যাতে কেউ না উঠে, ছাদে উঠলে সমস্যা, এই জন্য আমি ছাদ তালা মেরে দিয়ে আসছি। আমি বলছি, আমি চিলেছি ছাদের মধ্যে দেয়া দুব দুব করে ছেলেরা, আমার মাথা ব্যথা করতেছে, মানে এরকম একটা গেছি নিয়ে উপরে গেছি, যায় তালাটা মারছি, মায়েরা ছাবিটা আমি সাথে করে নিয়ে আসছি। দিনের বেলা? হ্যাঁ, দিনের না, তখন 11টা এরকম বাজে আর কি, সকাল 11টা। হ্যাঁ, ছাবিগুলো আমি সাথে নিয়ে আসি, মানে আমার আম্মুর সামনে চিলাইতেছি যে আমার মাথা ব্যথা করতেছে, উপরের মধ্যে ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, কিছু বলো না, আমরা বলছি। পরে তালা মারা দেয়, বুঝছেন। পরে তালা মারে ছাবিটা আমি সাথে করে নিয়ে আসি, কারণ ওই ছাদে গেলে তো সমস্যা, আমার দেখে ফেলো, বুঝছেন, আর পিছনে কোনো দরজা নেই, জ্বালানা নেই যে দেখবে। পরে দেখে আমার অনেক ওখানে দাঁড়াইছে, ওটা নিয়ে ওর বন্ধুরা নিয়ে দাঁড়াইছে। পরে এই প্যাক নিয়ে পরে এটা কি করছো, আমি কিছু করার নাই, এখন আমি বাড়িতে এলাম, আর এটাই পথ ছিল। পরে দেখি হালকা হালকা পায়জামার মধ্যে পড়ছে, পরে বলে কিছু হবে না, চলো এই হুন্ডার মধ্যে উঠছি, এই দিয়ে। পরে দেখি ওর প্যান্টের মধ্যে আমি ইচ্ছা করে একটু লাগাই দিছি ভালো করে। পরে অনেক খারাপ শাসন গাছটা আমি লালে গেলাম, যার পরে বাস আমার রাজশাহী যাবো আর কি, বুঝছেন। পরে রাজশাহী যাওয়ার জন্য ওকে জিজ্ঞেস করলেন যে কই যাবা, তখন বললো রাজশাহী। তাহলে ওরাই বলছে রাজশাহী টিকিট কাটছো, একজন আরেকজন বলতেছে বন্ধুরে। আচ্ছা, কয়জন ছিল ওরা? 6 জন ছিল। 6 জনই বাইক নিয়ে? হ্যাঁ, 6 জনই। পরে অনেক ছেলে মহিলা মানুষ তাকাইছিল আমার দিকে, অনেক মানে হুন্ডা নিয়ে আসছে হঠাৎ করে। পরে পাটা ধুলাম, তো বলতেছে এগুলো কি, আমার সাথে কি এগুলো, আমি বলি এগুলো পরে গেছে, এগুলো খুলেতে পারছিস না, এমনি ডাইরেক্টলি তুই করে বলছে, এটা খুলেতে পারছিস না, এটা এখন তুই ইয়া কর, কি জানি টিস্যুর মধ্যে ঢুকা। পরে কানের দুল ছিল, আর গলায় ইয়া ছিল, আটটি ছিল, বলে এই ঢুকছে। ঢুকার পর ওর বন্ধুর করতেছে এগুলো না তুহিনের দোকানে দিয়ে আসবি, তুহিনের দিয়ে আমাদের পাশে বাড়ি একটা দোকানে দিয়ে আসবি, বলবি যে এগুলো যাতে প্রদীপ ভাইয়ের কাছে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। ও চাইছে না যে আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসি, আমার একটা জামা কিনে দিছিল, বুঝছেন, আমার ভাইয়া ওইটা পরে আসছিলাম আর কি। পরে বলে এগুলো দিয়ে দিলাম। পরে আমি বলছি এখন তো আমি চিন্তা করছি কি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এটি বিক্রি করে ইয়ে হবো। ও সবগুলো পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। পরে মোবাইল 3টা আমার কাছে ছিল, একটা নোকিয়া ছিল, ওইটা দেখছে, ওটা ভাবছে কি ওটা আমার ভাইয়ার, খেয়াল করেনি ভালো করে। তুমি আর কিছু আনো নাই তো? আমার বাবা বলতেছে কি না কিছু আনেনি। ওর বন্ধুরা বলতেছে ভাবি আপনি আর কিছু আনেন নাই তো? আমি কি ভাবি, আমি মনে মনে ভাবি বলে বলছে বিয়ের আগে, আমি না কিছু আনিনি। আচ্ছা ঠিক আছে। তো গাড়িতে উঠলাম, তো আমি বাইরে আসছি বলবো যে 12টা একটা এরকম বাজবো, এখন ইয়া ছাবো 5টার সময়, অনেক লেট। এখন বলতেছে এত লেটে তো আমরা এখন থাকা অসম্ভব, তখন বলতেছে কি করা যায়। পরে বলছে যে এখন টাইম
কুটাবে ওকে সিলেটটা দেবো, মানে এই টিকিটটাও বদলে আবার সিলেটেটা দিছে। আচ্ছা ঠিক আছে। পরে ওর বন্ধুরা অনেক বলো যে ঠিক মতো যাইছিল, বলো সিলেট কিন্তু আমার আত্মীয় আছে, বুঝছেন। মানে কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, মানে এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে, যে মোটমাট কথা। এখন আমি গেলাম, উঠছি, উঠার পরে ও আমার দিকে বারবার তাকাইতেছে, ওর বন্ধুরা তো ওর সাথে কথা বলছে, আর ও বারবার আমার দিকে তাকাইছিল যে আমার চেহারা দেখে ও বুঝতে পারতেছে না যে আমি কি ফিল করতেছি বা কিছু একটা। হ্যাঁ, পরে ও আবার এতটুকু বলতেছে, মানে যাইতে ছাড়বেন, তুমি চিন্তা করো না, এই জিনিসটা বারবার বলতেছিল। আর আমার অনেক রাগ করতেছিল যে বারবার এটা কেন বলতেছে, কোনো চিন্তা করো না। পরে গেছি, পরে সিলেট বিশ্বনাথ দিয়ে ঢুকছে আর কি। সিলেট বিশ্বনাথ যা ঢুকা মাত্রই বুঝছেন দেখি মানে নামছি, নামে দেখি যে আমাদের যে আমার দাদা আছে না, দাদা চাস্ত একটা ভাই আসছে। আমি তো এই বলি ধরা খেয়ে খাইলাম নাকি, পরে দিন ওর কি আমার তাকাইছেন বুঝছেন, ও ওনার পথে চলে গেছে। পরে আমি তো অনেক ভয় পেতেছিলাম। পরে ও নামছে, পরে রেল স্টেশন আর ওই জায়গাটা না কাছাকাছি বুঝছেন। পরে নামার পরে আমার বলছে কিছু খাইবা, আমি কেন কিছু খাবো না। আমার বলছে আমি, পরে আমি বলছি কোথায় যাবা তুমি, আমি তো জানি না কোথায় যাবো। তুমিও জানো তাহলে সিলেট আসছো কিসের জন্য, বলে এখন আমার কুমিল্লা থাকা পালানো হলে সবচেয়ে বড় একটা ইয়ে, ঠিক না। এখন আমরা এখানে একটু স্থির ভাবে বসে আমরা জানতে পারবো যে কোথায় যাবো। এখন দিয়ে আমার বাবার মোবাইলে ফোন আসছে বুঝছেন। এখন ফোন আসছে, আবার SMS করতেছে, ভাইয়া করতেছে তুই কিন্তু অনেক বড় একটা ভুল করতেছিস বুঝছেন। ভাই এখানে জানি না ফেলছে, ওই যে আমাকে জিনিসগুলো দিছি না, ওই বসে যায় ওরে দেখছে একটা মুসলমানের ছেলের সাথে, ও আমার বন্ধুরে চিনে। আচ্ছা আচ্ছা। পরে ও বলছে, বলার পরে বলতেছে যে এখন কি করবা দেখো। আমার ভাই, আমি বলছি আমি এটা কান্না করে দিচ্ছি ভাইয়ের SMS পাই বুঝছেন। পরে ও বলছে তুমি চলে যাবা, ডিসিশন নাও, আমি তো তোমার জোর করে আনি নেই, তুমি নিজের ইচ্ছে আসছো। পরে আমি হঠাৎ করে আমি মনটা উল্টে গেল নাকি, মানে ভাবছি আমি দেখো তুমি এটা কিন্তু ঠিক করতেছো, এই কিন্তু তুমি রং বলছো, মানে ঝগড়া প্রায়। কি আমি তুমি লিলে বলো নাই যে আমি চলে আসছি, হ্যাঁ আমাকে তুলে মেয়ে কথাটা আবার কেন বললা। এখন কিছু বলে নাই, দেখো তোমার ভাইয়া তোমার, আমি জানি তোমার ফ্যামিলির কথা, তোমার কথা আমি অনেক কিছু জানি, এখন তোমার ফ্যামিলি তোমার অনেক রিকোয়েস্ট করছে, তুমি কি বলো। ও আসে না আমার মনটা চাইছে কি, আমাকে না আমি তোমার সাথে আসছি তো আসছি আর কি, আমি বাড়িতে যাবো না। পরে ও দেখে একটা হাসি দিল, মানে ওর মনটা চাইছিল যে আমি কি বলি আর কি। পরে আমরা একটু দূরে গেলাম, যার পর দেহ মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুকার পরে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে বুঝছেন, ওই মসজিদের মধ্যে ঢুকছে আর বাইরের কোনো নাম নেই। পরে দেখি একটু পরে একটা মাওলানা নিয়ে আসলে, আসার পরে এই যে বন্দর সম্ভবত আপনি গেছেন না সিলেট, গেছেন বন্দর, এখানে একটা মসজিদ আছে অনেক বড়, হ্যাঁ ওই জায়গায় আসছে, ওই মাওলানা নিয়ে আসছে। আসার পর উনি হচ্ছে সবকিছু খুলে বলছে। এখন আমার বলছে যে তোমার নাম কি, পরে আমি বলছি মহুয়া রোজারি বলছি। পরে বলেছে যে তুমি তো খ্রিস্টান, তুমি কি মুসলমান বিয়ে করবা, তুমি সহজ চাই, আমি জি আমি করবো। পরে বলছে আবার গেলাম, এখন আমার গলার মধ্যে কিন্তু ক্রস ছিল, ক্রস সাইন যেটা খ্রিস্টানদের থাকে। হ্যাঁ, পরে ওইটা আমি খুলে ফেলছি, ওইটা আসলে রূপার ছিল, ওইটা আমি খুলে না ব্যাগের মধ্যে থুইছি। পরে ও বলতেছে যে দেখো তুমি কিন্তু অনেক বড় জিনিসটা আমি কিন্তু তোমার আমাদের মুসলমানের ঢুকতে গেলে কিন্তু স্বেচ্ছা ঢুকতে বলছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও বলবো। পরে মাওলানা আরেক মাওলানার কাছে নিয়ে গেছে, ও বলছে যে মুসলমানদের সরকারি ভাবে মুসলমান হইতে হবে, এটা কিন্তু এইভাবে হইব না। এখন একটা ভেজাল, বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে একটু ভালো হতো, ওরা তো মানে ওই সরকারি ইয়া ছাড়া আমাদের বিয়ে করাবো না। পরে এখন কি করবো, ওর বন্ধুরা ফোন দিছে, ওর বন্ধু পুলিশটা কি করে, পরে ওদের সিলেটে যে বন্দরের কাছে, না বন্দর না কোথায় থানাতে নিয়ে গেল, ওখানে ওসি ছিল ফারুক সাহেব, ওনার নাম্বার আমার কাছে আছে। পরে উনি বলতেছে আমাকে যে তুমি কি সত্যি হইতে চাও, আমার আলাদা তোমাকে ভাগাই নিয়ে আসো, আমার মারপিট করে নিয়ে আসছে। আমাকে না, আমি নিজের ইচ্ছে আসছি। আমাকে মারপিট করলে আমার দাগ থাকতো, আমি কান্না করতাম, আমি তো হাসি মুখে আপনাকে বলতেছি। পরে লোকটাও দেখি অনেক ভালোই ছিল বুঝছেন। পরে উনি বলে আচ্ছা ঠিক আছে আমরা একটা ইয়া করি। পরে করে নিয়ে গেল সিলেট কোর্ট, হাইকোর্ট না এটা জজ কোর্ট ছিল, নিয়ে গেল উকিলের সাথে একদিন তো থাকতে হবো, কি করা যায়। পরে ওই জন্য আমার হোটেলে নিয়ে গেল, বাজারের কাছে একটা হোটেল ছিল, ওখানে নিয়ে ও যাই না, ও অনেক ভালো বুঝছেন। ও আমার বলছে তুমি একা থাকতে হবে হোটেলের মধ্যে, আমার ভয় ওই দিন হোটেলে থাকলে ও চলে যায়, আমার ভয় না উঠে ও যে চলে যায় কোথাও, আমার ওর উপর এখন আমার বিশ্বাস হতেছিল না বুঝছেন। বিয়ের আগ পর্যন্ত আমি ওরা বিশ্বাস করতে পারতেছিলাম না। বলতেছে দেখো তুমি মুসলমান হইবা ঠিক আছে, তুমি এখন ঈশ্বরের ইয়ে না, তুমি আল্লাহর দিকে একটাবার তাকাও, রাতটা একটু থাকো, তুমি দেখো আমি আসি কি আসি না। ও বুঝতে পারছে আমার কথা। পরে আচ্ছা ঠিক আছে হোটেলের মধ্যে গেলাম, হোটেলে যাবো কি হয়,
ও ডাইরেক্ট বলছে আমরা একজনের কিছু হই না, ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড, আমরা ঘুরতে আসছি এখানে, ওরে একটা রাত আমরা থাকতে দিতে হবে, ওরে আমরা এই রিস্ক নিতে পারবো না, মহিলা একটা মানুষ সিলেটে। হ্যাঁ, আমরা মহিলা মানুষ একটা রাত দিতে পারবো না। পরে বলতেছে এখন কি করা যায়। পরে দুইজনে মাঝারেই ছিলাম, রাতের বেলা মাজারে ছিলেন? হ্যাঁ, মাঝারেই ছিলাম। আচ্ছা, আমি মহিলা ওয়ার্ডে ছিলাম আমি। ও আবার বলতেছিল দেখো এখানে কিন্তু অনেক রিস্ক, ঠিক আছে, এই মাজারটা অনেক রিস্ক, তুমি এখানে একটু সেফ হয়ে থাকো আর আমি বাইরে থাকবো নাকি। আচ্ছা, পরে পুলিশ না ও সব কথা বলে দিছে, ওখানে যে আনসার আছে না, আনসার আমাদের একটু উপর হাসে। পরে আমি কিছু একটা বলি, আর আমি মাজার কোনদিন যাইনি, বুঝছেন, কি করতে হয় কিছুই জানি না, আমার তো খানা যায় না, আমার মোবাইল দুটো তিনটা অফ, তো এরপর দেখে হঠাৎ করে ও মোবাইলে একটা ফোন আসে, ও না কি জানি বলতেছে রাগের মাথায়, মানে বুঝতে পারতেছে ওর ইচ্ছে আমার ভাইয়ের সাথে বা কার সাথে কথা বলতেছে। পরে জানতে পারি ও বাবার সাথে কথা বলছে, ওর বাবার সাথে, আমার বাবার সাথে। আচ্ছা আচ্ছা, ওর বাবা আমার বাবার সাথে, আমার বাবাকে বলছে যে কি জানি বলছে, আমার এখন জানি না, আমাকে বলে নাই প্রথমে। পরে আমি ভাবতে পারছিলাম যে ওর বাবার সাথে কথা বলতেছে, বুঝছেন। পরে সকাল হলো, করে গেলাম, করে যাওয়ার পর আমার বাবা একটা দিন আপনি কি জোর করে আসছেন, আপনি জোর করে নিয়ে আসছেন এরকম বলছে। পরে একটা শয়তান আসছে কোথা থেকে, আসে বলে তোমার বাবার ফোন নাম্বার দাও। আমার বাবা ফোন নাম্বার নাই গা, আমার মুখস্থ নেই। পরে ও আমার বলছে, ওই সিলেটের ভাষা বলতেছে যে ভাত আমি করি, আমি ওর সাথে নাম্বার দাও। আমাকে আমার কোনো নাম্বার নেই। কাজী অফিসে না জজ কোর্টে? হ্যাঁ, মানে ওখানে একটা প্রবলেম তৈরি হতো যদি আমার ওই ওসি যে ফারুক সাহেব না থাকতো। উনি বলছে যে এটা আমাদের আত্মীয় হয়, এরকম বলছে। কি ওই লোকটা বেশি একটা কিছু ওর মুহুরি ছিল ওইটা, বুঝছেন, মানে ও চাইছিল যে কিছু একটা খাওয়ার জন্য আর কি, মানে আপনাদের কাছে ঘুষ টুস খাওয়ার জন্য। ওকে, ইয়ে করছিল। পরে নেক্সট টাইমে কোর্টে উঠছি, ওঠার পরে আমার ইয়ে করলো, সিগনেচার নিলাম। পরে কোর্টে যে জজ উনি আমার বলছে যে আপনি কি স্বইচ্ছায় মুসলমান হতে চান? আমি কি আপনার ফ্যামিলি যাবেন? আমি ফ্যামিলির কাছে আর যাবো না কখনো। মানে ওর সবকিছু জানলো, জানার পরে আমি সিগনেচার করলাম, ও সিগনেচার করলো। পরে একটা আসলো, এরপরে কালেমা পড়াইলো। কালেমাকে পড়ালো ওই যে খাদেম, যে ওই যে ওখানকার যিনি খাদেম ছিলেন তিনি খাদেম পড়েন, মানে কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে গেলেন। হ্যাঁ, তারপরে সিগনেচার করলাম, করার পরে আরো কি কি সুদা জানি, মানে কোরআন শরীফ থেকে ইয়া করলো, পরে পড়লাম, পড়ার পরে আপনি নিজের মন থেকে নিলেন? এটা একেবারে মন থেকেই নিলেন? পুরো মন থেকেই নিছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। পরে নেওয়ার পরে এরপর ও মানে বলছে তুমি করছে এখানে আসি। ও দিয়ে এক প্যাকেট থেকে মিষ্টি বার করে আমার খাওয়ালো, কয় এটা আমি তোমার দিলাম, তুমি মুসলমান হয়েছো, তুমি জানো তুমি যেমন মুসলমান হয়েছ, যখন তুমি বলতেছিলে কালেমা গুলো, আমার তখন চোখ দিয়ে পানি এসে বসে যে আমি তোমার মুসলমান করছি আর তোমার ভালোবাসে বিয়ে করতেছি। আর তুমি সত্যি আপনি যে কথাটা বলছেন ও আমার এই কথাটা বলছিল, আমি বলছি আমি তোমার জন্য সবকিছুই করতে পারি, ঠিক আছে। তখন আমি যখন মুসলমান ছিলাম না, তখন আমার না শিশির করতেছিল হাত পা, মানে কেমন জানি করছিল, মনে বলতেছিল আমি কি একটা করতেছি, অনেক ভালো একটা কাজ করতেছি। চমৎকার। আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পর প্রিয় শ্রোতা আমরা রাত 1টায় ফিরবো। রাত 1টার পরের ঘটনাগুলো আপনাকে যে বিস্ময়ের মুখোমুখি করবে সেটা অচিন্তনীয়। হ্যালো 920 প্রত্যেকটি জীবনের গল্প কোনো না কোনো ভাবে আমাদের অন্তরে দাগ কাটে, কিন্তু কিছু কিছু গল্প আমাদের অন্তরকে কখনো কখনো ফালি ফালি করে দেয়। এই কথাগুলো বলছিলাম আর আমার গায়ের লোম শিউরে উঠছিল। আমি ফিরে আসবো ঠিক রাত 1টায় এবং এক্সপেক্ট করব সবাই আজকে যতক্ষণ পর্যন্ত বলবে আমরা ওর কথা মনোযোগ দিয়ে শুনবো। আমরা এতটুকু অপ্রত্যাশা আমাদের লিসনারদের কাছ থেকে করতেই পারি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 আরজে কিবরিয়ার সাথে এবিসি রেডিওতে। ফিরে আসছি ঠিক রাত 1টায়। রাত 1টার পর প্রিয় শ্রোতা আরো একবার সবাইকে ওয়েলকাম করছি। যারা এত রাতে আমাদের সঙ্গে জেগে আছেন শীতের এই রাতে, তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ। আজকের এই অনুষ্ঠানটি সবাই শেষ পর্যন্ত শুনবেন সেই বিনীত অনুরোধ সবার কাছে রাখছি। চলুন মহুয়ার জীবনের গল্পে আমরা আবারও ফিরি। মহুয়া, পরে বিয়ে করার পরে ওর বন্ধুরা আসছে বা কুমিল্লা থেকে আসছে। ওইখানে কি বিয়ে করলেন আপনারা? হ্যাঁ, ওই জায়গায় ইয়ে করলাম। পরে 10,000 টাকা দিতে হয়েছে, তারপরে দেনমোহর 2,50,000 টাকা, 1 টাকা কি জমে বলছিল, 2,50,000 1 টাকা বা কি বলে। হ্যাঁ, পরে এগুলো বললো। আমাকে কিছু বলছিল তুমি কত টাকা দিবা, পরে আমি কিছু বলিনি, পরে ওই দিছে। আচ্ছা আচ্ছা, কত টাকা উসুল করলো? ওরাই জানায় কত টাকা। ইয়ার পরে ওরার বন্ধুরা আসে, আসার পরে ওর বন্ধুরা আসার পরে বলতেছে আমাকে যে এখন তো আমাদের মুসলিম হয়ে গেছেন, এখন সূরা ফাতিহা বলেন তো। আমি তো কি বলবো, আমি তো শিখিনি কোনোদিন। পরে ওরে বকতেছে কি শালা তুই এতদিন প্রেম করলি, ওরে সূরা ফাতিহা শিখে এসেছিস না, এরকম বলতেছে। পরে আর বলছে এখন থেকে শিখে নিবেন, ঠিক আছে, সবকিছু শিখবেন, আর সালাম দিবেন আমাদেরকে আসতে যেতে, 100বার সালাম দিবেন বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে অনেকক্ষণ পরে ওরা বলতেছে যে বাসা পাইছি একটা, এখন ওইটা ওর বন্ধুর বাড়ি। ওর বন্ধুর নামটা অ্যাকচুয়ালি আমার বলছে সোহেব আর কি, ওর বন্ধুর নাম। বলছে ওর বাসায় আমরা আজকে
অনুষ্ঠান করবো। পরে গেলাম ড্যাডিকে অনেক সুন্দর করে ঘর সাজালো, আচ্ছা আচ্ছা, ফুল দিয়ে, ফুলসজ্জার রাত। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজালো। পরে ও বলতেছিল আমারে যে তো ঘরটা পছন্দ হয়েছে, আবার বলতেছে। পরে আমি বলি ঘর হ্যাঁ পছন্দ হয়েছে, ঘর যেমনি হোক, যদি কালো হয় না তাও আমার পছন্দ। এটা সিলেটেই ছিল না? হ্যাঁ সিলেটে ছিল, আচ্ছা, আচ্ছা। বিশ্বনাথে ছিল। আচ্ছা, পরে অনেকক্ষণ পর ওর বন্ধুরা এসে বলতেছে, ভাবি আমরা তো ভাই এখন টাকা পয়সা সে একটা নাই, যতটুকু করছি সেটাকে আলহামদুলিল্লাহ বলেন তো, দেখি পারেন নাকি। আমি আলহামদুলিল্লাহ বলছি। পরে সবাই দেখলাম আমার জন্য গিফট আনলো। পরে রাত্রে সবাই চলে গেল। পরে আমার বলতেছে যে এখন একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে, একদম সিরিয়াস কথা। আচ্ছা, বলতেছে আমি কি সিরিয়াস? বলতেছে সেটা হলো তোমার সাথে আমার সারা বছর থাকবো, তুমি আর আমি সারা বছর একসাথে থাকবো, কষ্ট হোক বেদনা তুমি আর সন্দেহ করো না, কারণ সংসারের মধ্যে যে সন্দেহটা সেটা তুমি কখনো আনবা না, রাইট। ঠিক আছে? তোমার যদি কিছু হয়, কিছু একটা লাগে, সেটা আমাকে বলবা, আর আমার কথা তোমার বিশ্বাস করতে হবো, ঠিক আছে? আমি সত্য বলে মিথ্যা হলে তোমার বিশ্বাস করতে হবো, কেন এখন তুমি জানো তুমি এখন কোন পর্যায়ে আছো। আচ্ছা, সেটা বললো। পরে আমি আর কিছু বলিনি, আমি বলছি, ঠিক আছে। পরে ও আমাকে একটা আন্টি দিল, ওর মার একটা আন্টি ছিল, ওইটা দিল। দেওয়ার পরে ও বলছে যে এটা আমার মার স্মৃতি। পরে তো ও আমার অনেকক্ষণ ধরে করলো। পরে এটা একটু নেক্সট বলি, এটা আর বলার। আচ্ছা, এটা আমরা খুব দ্রুত সাই করে টেনে দিলাম এই পার্টটা। আমরা বুঝতে পেরেছি, আমরা আপনাদের ফুলসজ্জার রাত, এটা চমৎকার রাত ছিল, ঠিক আছে, ওকে। পরে সকালে হওয়ার পরে ও মানে যেই বাসা ছিলাম ওই বাসা থেকে নাস্তা ফাস্তা দিল, পিঠা দিল, অনেক কিছু দিল। পরে একবার শাড়ি দিল আমাকে, কাপড়। আমি তো 3 পিস আসছি, ঠিক না? অনেক লাল একটা শাড়ি দিল। পরে আমি বলছি শাড়ি তো আমি পরতে পারি না, যে পরাই দিচ্ছে ও তো আর নাই, গান দিয়ে দিচ্ছে, আপু তো নাই এখানে। পরে ও একটু পরে দেখি ওর একটা চাচি আসার পর বলতেছে যে ঘুম ভালো হয়েছে, মানে অনেক কিছু দুষ্টামি করতেছিল। পরে ও দেখি ওনার সাথে তাল মিলাইতেছিল। মানে আমার না একটা জিনিস অনেক খারাপ, যে আমার সাথে একটু না থাকলে আমার রাগ উঠে। সবাই যদি নেগেটিভ মানে অন্যদিকে চলে যায় তখন আমার খারাপ লাগে, কারণ আমি নিজে একা হয়ে যাই, পরে কিছু বলতে পারি না, এই কারণে। পরে আসলাম, পরে ওরা আমার শাড়িটা পাঠাই দিল। পরে অনেকগুলো ছবি তুলছে ওর সাথে, অনেকগুলো ছবি তুললাম। তোলার পরে ওর একটা ফুফাতো বোনের জামাই ফোন দিছে, বুঝছেন? ফোন কয় আমার থেকে মিষ্টি খাওয়ালি না, মানে ওর বাড়ির সবাই রাজি, ওর বাড়ির এভরিথিং সবাই রাজি, শুধু আমার বাড়ি ছাড়া। ওর বাড়ি জানতো যে আপনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন? সবাই জানে। আমার শ্বশুরটা, আমার মানে শাশুড়িটা একটু না বলছিল, কিন্তু সবাই মোটামুটি রাজি, সবাই খুশি, সবাই অনেক খুশি, সবাই ওরা ফোনছে। কারণ ও একটা পাইছে, ওর বাড়ি থেকে সবাই কাছে একটা পাইছে, ঠিক না? যে না তুই কর, আর আমার বাড়ি থেকে সবাই না। পরে দেখি ভাইয়া ফোন দিছে ওরে, দেখ। পরে ওরা ফোন দিয়ে বলতেছে লাউডিসোর বাড়ি ছিল, দেখ আমার বুড়া আমাদের ফিরাই দিয়ে দেয়, তুই মুসলমান, ঠিক আছে, তোর আল্লাহ দোয়া লাগে দিয়ে দে। পরে বলছে ওরে তো মুসলমান বানাই ফেলছি সরকার হিসেবে। পরে ভাইয়াতে গেছে, এই আবার ভাই গালি খেলা শুরু করছে, তুই আর বোন দে, নাহলে তোরা জমা করবো কুমিল্লা, মানে যেখানে আসছে সেখানে। পরে দেখি ভাইয়া না মোবাইল ট্র্যাক করছে, মোবাইল ট্র্যাক করেছে। আচ্ছা, করার পরে সিলেট আসে করছে, আমাদের ধরতে পারে নাই। পরে আমি ওই জায়গা থেকে অন্য সিম একটা ইউজ করছি। পর ওর বাবারা যায় ধরছে, বুঝলেন? আচ্ছা, ওর বাবাকে? হ্যাঁ। পরে 11 মাস আমাদের ওর বাবার সাথে আমার বাবার সাথে কোনো রিলেশন নাই। ও একটা মানে এসিয়া কোম্পানি জব নিছে, এসিয়া কোম্পানি জব নিছে। আমরা ওখানে, সিলেটেই? না এখানে না। তাহলে আমরা যে কলাতলি আছে না, কক্সবাজার, হ্যাঁ, কলাতলিতে আমরা জবটা নেন আপনি? মানে ও নেয়? আচ্ছা। পরে ওখানে আমরা থাকি 11 মাস, আমাদের কার সাথে কোনো রিলেশন হয় না। মানে 11 মাস আপনাদের বাড়ি কোনো যোগাযোগ নাই? ওর পক্ষেও নেই, আপনার পক্ষেও নেই? এর মাঝে আমার ফ্যামিলি কেস করছে, এর মাঝে আপনার ফ্যামিলি একটা কেসও করে দিয়েছে। জানলেন কিভাবে? হ্যাঁ, জানলেন কিভাবে? আমরা তো জানতাম না। ও একদিন হঠাৎ করে ওর মানে সিমের নাম্বারটা ওর বন্ধুরা পেয়েছিল। পরে ওর বন্ধু একটাকে ধরছে, আমার ভাইয়া ধরছে। পরে ওর রিমান্ডে দিছে, ওর রিমান্ডে বলে দিছে আমরা এই জায়গায় আছি। পরে আমি রান্না করতেছিলাম, বুঝছেন, রান্না করছিলাম, তখন সে আমার 1 মাস জাস্ট, মানে এই যে বাচ্চাটাকে নিয়ে আসছেন আজকে, সেই বাচ্চা আপনি তখন পেটে কনসিভ করে ফেলেছেন? আচ্ছা, 11 মাস চলতেছে। পরে হঠাৎ করে না মানে লক করছে, লক করার পরে আমি তখন রান্না করতেছিলাম, শুনি নাই, বারবার লক করছে। পরে দরজা দেখে দিয়ে একটা পুলিশ, দেখে আমার বাবা, পরে আমার ভাইয়া। তো আমার হঠাৎ করে না মানে আমি বলছি আল্লাহ। পুলিশের সাথে আপনার বাবা এবং ভাইয়া? এবং এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে রাখি প্রিয় শ্রোতা, ওরা যেখানে ছিল এই বিষয়টা আসলে দুই পরিবারের কেউই জানতো না, শুধুমাত্র বন্ধু মহলে বেশ কয়েকজন জানতো। ওর বাবা কেস করার পরে, মানে মহুয়ার বাবা। আচ্ছা, আপনার নাম পরিবর্তন করে কি রাখা হলো ইসলাম যখন গ্রহণ করলেন?
আমার নাম হ্যাঁ। তাজলিম আক্তার রহিমা রাখছিল। রহিমা। তো আমরা রহিমা বলেই সম্বোধন করতে পারি এখন, যেহেতু আমরা মোটামুটি স্টোরিটা জানি। রহিমার পক্ষ থেকে কিন্তু ওর জন্য একটা কেস করা হয়েছিল, এবং কেসটা কি আমরা সেটা এখন পর্যন্ত জানি না। তো যাই হোক, ওরা বন্ধুকে ধরার পরে ওদের অ্যাড্রেসটা বলে দিয়েছে। তারপর কি হলো? পরে আসছে, আসার পর আমার রুমে ঢুকছে। পরে এখন তো আমি সমাধান অবস্থা বুঝছেন, মানে আমি বলছি, ভাইয়া বিচারায় বসে, ভাইয়া রুম দেখতেছে ভালো করে, কারণ আমার ভাইয়া তখন আপনার হাজবেন্ড আপনার বাসাতে নাই? না, বাসায় ওরা তো অফিসে। হ্যাঁ। পরে আসে পুলিশ, আমার বলছে, পুলিশ হঠাৎ করে আমার ধমক দিছে। আমাকে ধমক দেন কিসের জন্য? তখন আমার ভাইয়া না হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, বলছে আমার বোন যে ধমক দিলে কথা হবে, হঠাৎ করে মুখোমুখি কথা করে, এরকম একটা হয়ে গেছে। আমি ধমক দেন কিসের জন্য? বাসা আমি কি আপনার বাসায় না আপনি আমার বাসায়? ডাইরেক্টলি আমি কথা বলছি। পরে বলার পরে যে পুলিশে আবার অনেক কিছু বলছে, পরে আমি আর কিছু বলি নাই, মুখটা কালো করে ফেলছি। পরে একটু পরে দেখি অনেকগুলো পুলিশ আসছে, আসার পরে আমার নিয়ে গেছে থানার মধ্যে। আপনাকে নিয়ে গেছে? রান্না বাড়ি সব ছিল। পরে আমি চুলাটা জাস্ট বন্ধ করছি, আমার চুলা ধারা আসতে দেয় না বুঝছেন। পরে আমি চুলাটা জাস্ট বন্ধ করে আসছি, সব ওই পুড়ে দেবো গা। চুলাটা বন্ধ করছি, ভাত সবকিছু একই জায়গায় দিছে। পরে আমি বাড়িওয়ালা বলে আসছি যে যদি আমার হাজবেন্ড আসে বলবেন যে ও যাতে থানায় না আসে। এটা শুনছে আমার সবার সামনে বলছে। পরে থানায় না আসে, থানায় কিন্তু আসতে হয় সেটা আমরা জানা আছে। আমি দেখি কে কার কোনটা পারে। আমি যদি জানি ও আমার থানার ও আসবেই, বুঝছেন। আমি তো মানা করে গেছি, আমি তো আল্লাহ রাখছি, আল্লাহ ও যাতে থানায় না আসে, আমার যা হবার আমি হইব, ও যাতে না আসে। এই গাদা মার্কা ও ঠিকই আমার থানায় গেছে, মানে স্বইচ্ছায় চলে গেছে? ও স্বইচ্ছায় চলে গেছে। আচ্ছা। থানায় গেছে। পরে কুমিল্লা কোতোয়ালি থানা আছে না, ওই থানার পুলিশরা গেছে। কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ সিলেটে গেছে? সিলেটে গেছে আচ্ছা। না, কক্সবাজার গেছে। কক্সবাজার গেছে। ওকে। মানে ও যে ওখানে আবার একটা থানা ছিল, পূর্বার থানা। ওরা ততক্ষণে কি আপনি জানতে পেরেছেন যে কিসের মামলা হয়েছে? না, তখন আপনি জানেন না যে মামলাটা কিসের? আচ্ছা। পরে আসে, পরে আমার নেওয়ার জন্য প্রস্তুতি নিছে। আমার বলছে সাইন করতে, খাস মানে সাদা পৃষ্ঠায়। আমি সাইন করবো, আমি সাইন করতেই পারি না, আমি পড়াশোনা করিনি, মানে এরকম ইয়ে করতেছি। পরে ভাই বলে কর, আমাকে নামি করবো না। পরে আমার হাজবেন্ড আসছে, আমার হাজবেন্ড ঠাস করে আমার ভাই একটা থাপ্পড় মারছে। প্রদীপ? হ্যাঁ, প্রদীপ ভাই একটা থাপ্পড় মারছে। পরে আমি সামনে দিয়ে থাপ্পড় মারলা কিসের জন্য, একই দুষ করছে, আমি তো ওর সাথে গেছি। মানে ওখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে গা। পরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, ওরা থাপ্পড় মারা তুমি কে? আমি তোমাদের কিছু হই না, কিছু হই, আর আমি মুসলিম ধর্মে দিয়েছি, এখন তারা আমার সবকিছু, তোমাদের কোনো ইয়া নেই গায়ে। পরে আমার একটা থাপ্পড় মারছে। পরে ও দেখি জবাব দেয়, তুমি চুপ, আমি পরে তুমি চুপ থাকো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তোমার কোনো সমস্যা আছে? মানে আমি দুই পক্ষে কি চুপ ইয়া করার জন্য করছি। পরে একটু পরে দেখি ওরে সবাই দেখি মারার জন্য ইয়াতে নিয়ে গেছে। মানে আপনার হাজবেন্ডকে? হ্যাঁ, ওই যে ইয়াতে নিয়ে গেছে, কি বলে, হাজতখানায় নিয়ে গেছে। আচ্ছা। পরে আমার মানে আমি বলছি যে আমার গায়ে যদি একটা টাচ করে না, তাহলে আমি তো একটা রাখবো না, মানে এরকম ইয়ে করছি। পরে দেখি আমার ভাইয়া টাকা দিছে মারার জন্য। পরে দেখি ওরা লাঠি নিছে। পরে আমি দেখেন ওরা এখানে কেউ নাই গা, ঠিক আছে, আমার পাওয়ার এখানে বেশি আছে, ঠিক না, আমার ফ্যামিলি আসছে, আপনি প্লিজ ওরা মারেন না, ওর কোনো দোষ না। আমি পরে অনেক কষ্ট করেও আমি ওসির পায়ে ধরছি, মানে কিছু আর কিছু পারতেছিলাম না। পরে ও পায়ে ধরছি, অনেক মারছিল আপনার সামনেই? অনেক মারতেছিল, অনেক মারতেছিল। পরে প্রায় 10-15 মিনিট 20 মিনিট মারছে। মারার পরে আমি বলছি যে ওর কোনো দোষ নাই, দোষ সব আমারে মারে না, ওরে একা মারতেছেন কেন, দোষটা আমি করছি। পরে অনেক মারতেছিল অনেক। পরে ও মানে মুখ দিয়ে একটা বলতেছিল না যে ব্যথা পাইতেছি, ও কিছু বলছে, ও শুধু সহ্য করতে চাইতেছিল, আর আমার দিকে তাকাইতেছিল যে আমি কি করতেছি। পরে যখন দেখছে আমি, আর ভাইয়া আমাদের বলছে তুই কান্না করছিস, আমি কেন কান্না করবো না, তোমার বড় যদি কেউ মারে তুমি কি করবা? বলে আমি আমার বাবা পাই ধরছি, বাবাও বলে, বাবা তো অন্যদিকে তাকাইছে, আমার দিকে একটু তাকায় নেই। পরে আমি বলছি যে আর মারো না, তোমরা তো সব শুরু হয়েছি, আবার ছাড়া দৌড়ে, আমি তোমাদের কাছে যাবো, আমি আবার খ্রিস্টান ধর্মে চলে যাবো, ওর কাছে আমি আর কখনো থাকবো না। এটা বলার পরে আমার গাড়িতে ওঠার জন্য হাসছে। আমি বলছি আমি যাবো না, আমি কোনো মুহূর্তে আমি ওই জায়গায় যাবো না। পরে দেখি ও একটু পরে ওর বাবা মা আসছে, থানার মধ্যে বাবা মা আসছে। আসে ওর বাবা তো কান্না মুখে আমার বলছে, মানে আলাদা গেছি। পরে খানা আনছে, ওর বাবা খানা আনছে ওর জন্য, মানে ও কি পুরো রক্ত হয়ে গেছে হাত পা, বুঝছেন, অনেক মারছে। পরে আমি ওর কাছে জামাই বসে, পরে ওই যে কনস্টেবল আছে না, ওরা 500 টাকা দিয়ে বসি, একটু ওর সাথে একটু দেখা করতে দেন। পরে একটু দেখা করতে দিচ্ছে, আমার বাবা একটু আড়া লেগেছে, যে মারছে ও আমার কি বলছে আজ না জানেন,
কয় আসলে আমার আর কোনো উপায় ছিল, আমি কিসের উপায় ছিল না, এখন কি আপনারা কেন আসছেন আমার কাছে? কয় তুই কিন্তু ওরে ছেড়ে যাইছিলাম। আমি কই আপনারা দুই পক্ষে কেন, এক পক্ষে যান, আমার কাছে আসেন হলে ওদের কাছে যান, আপনি কেন আবার আমার কাছে এসে বলতেছেন যে আমি যাতে ওরে ছেড়ে না দিই? তো ও আইসা আবার আমি বলছে যে আপনি যাতে ওরে ছেড়ে না যাই, মানে আমি যদি ওর পক্ষে থাকি। মানে ও আসলে ও ওয়ার্ডার ছিল, ওকে আদেশ দেওয়া হয়েছে বা কোন একটা ঘুষ খেয়েছে বা কিছু একটা হয়েছে আর কি, আবার নৈতিক ভাবে বলছে যে যেন আপনি ওকে না ছেড়ে ও যায়। হ্যাঁ, ওর কাছে যাতে থাকি, আমি কোডে উঠে ওর কথাই বলি, আমি যাতে ও আমার হাজবেন্ড মানে ফ্যামিলির কথা না বলি। পরে আমার বাবা আমার জন্য খানা আছে, পরে আমি খাইনি, আমি শ্বশুরে যেটা আছে আমি সেটা খাইছি, ওরটা খাইনি, ওদের টাই ফালাই দিয়েছিলাম, ওদের সামনে ফালাই দিছি। পরে আমার শাশুড়ি আসতে আমি বলছি, আমাকে মা আমি কিন্তু প্রেগনেন্ট, আমি সবার সামনে বলে দিছি, আমি 1 মাস চলতেছে, 1 মাস 20 দিন চলতেছে। প্রেগন্যান্ট এটা জানতো? এটা আপনার হাজবেন্ড জানতো? হ্যাঁ সেটা জানতো, ও জানতো, আর কেউ জানতো না। ওকে। পরে আমার হাজবেন্ড মানে এত মানে খাইতে পারছে না, হাত একদম ফুলে গেছে, মারছে বুঝছেন, অনেক ফুলে গেছে। পরে আমি ওর যে কাছে যখন গেছি, আমাদের অনেকক্ষণ তাকাইছিল, তাকে আসলে এইটুকু বলছিল কষ্ট হলেও আমি তোমাকে ছাড়বো না, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাও না, তুমি যদি ছেড়ে চলে যাও না তাহলে আমি পৃথিবীর কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আর এতটুকু বলছিল ও আমার অনেক ভালোবাসে, আর ওর এই বাচ্চাটা এটা তো নষ্ট করার জন্য আমার ফ্যামিলি যাবেই, বলছে তুমি সত হলে আমার বাচ্চাটা তুমি সেভ করে রেখো, তুমি যাবে ভালো না বাসো ওই পৃথিবীতে জন্ম হওয়ার পর আমার দিয়ে দিও, তাও তুমি ওর এই পৃথিবীর থেকে ইয়া করো না। আচ্ছা আচ্ছা। এই কথা বলার পরে আমি একটু আমি নিজের কাছে নিজে শতক আমি ওরে ভালোবাসি, ওরে আমি ইয়া করবো। আচ্ছা। পরে আমাদেরকে পরের দিনই কুমিল্লা নিয়ে আসে, কোর্টে উঠাইছিল। উঠানোর পরে আমার হাজবেন্ড হাঁটতে পারছিল না, জানেন, মানে এমন কালো হয়েছিল যে বলার মতো না, মানে অনেক কালো হয়ে গেছিল। পরে উঠছে, ওঠার পরে আমাদের দিছিল নারী ও ধর্ষণ, বুঝছেন, নারী ও ধর্ষণ মামলা। হ্যাঁ নারী ও ধর্ষণ মানে অপহরণ আর ধর্ষণ দুটোই দিছিল, কারণ আমার পেটে বাচ্চা হয়েছে তো এই কারণে। কোঠে উঠার পরে আপনাদের সাথে কি কাবিননামা বা এগুলো কি ছিল না তখন? উঠানো হয় না, রেজিস্ট্রেশন না, ওটা ওখানে ওই ওর বন্ধুরা উঠানোর জন্য গেছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। পরে বলছে যে কাগজপত্র কোথায়, পরে 1 ঘন্টা পরে ওগুলো হাজির করেছে। আচ্ছা। পরে কথার পরে বলতেছে যে আমার বাবা আমার ভাইয়া প্রদীপ যে ও ইয়া দিছে, যে বলতেছে যে এগুলো সব মিথ্যা, আমার বোন এমন ছিল বাড়ির থেকে আমাদের হুন্ডা দিয়ে কয়েকটা ছেলে নিয়ে গেছে, এভাবে কেসটা সাজানো হয়েছে। পরে আমি বলছি না, আমাকে নিয়েছিল না, আমি নিজে স্বেচ্ছায় গেছিলাম, ঠিক আছে, আমার পেটে বাচ্চা আছে, আমি ডাইরেক্টলি আমি ওখানে বলে দিচ্ছি। পরে কোর্ট থেকে ইয়া দিল যে আমার মেডিকেল করাতে। আচ্ছা। পরে আমি মেডিকেল করবো না। মেডিকেল করতে মানে কি বেবিটা অ্যাবর্ট করে ফেলতে? না না, মানে বাচ্চা মেডিকেল পেটে টেস্ট আছে করতে? নাকি, আমি কি আমার বাচ্চা আমার পেটে আছে, ঠিক আছে, আমি বেবি টেস্ট করবো না। মানে আপনি ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, আমি আসলে নতুন বাচ্চা, আমি তো কখনো এসব ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স আমি নেই। ডাইরেক্টলি বলছি আমি মেডিকেল করবো না। আচ্ছা। পরে আমাকে জোর করে মেডিকেল নিয়ে গেল, নিয়ে বলছে মহিলা পুলিশ থাপ্পড় মারছে। পরে আমি বলছি আমার থাপ্পড় মারা স্কুলে তোর খাই না পড়ি। পরে ও বলতেছে যে মেডিকেল করতে হবে তো, আল্লাহর কি রহমত গেছি। পরে ওই ডাক্তারটা অনেক ভালো ছিল, উনি আমাকে করার কাছে ঠিক আছে, দেখেন ভিকটিমরা না চাইলে আমরা জোর করে করি না। পরে দেখে আমারে দেখেছে যে ভিকটিম অসময়তে জানালো এরকম একটা ইয়া দিয়া, পরে আমার পাঠা দিছে, করে উঠছে, ওঠা কোর্ট ইয়ে হয়ে গেছে, এখন কি করবো। পরে জিয়ারু ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমার সেফ কাস্টডি দিয়ে দিছে। কয়দিনের মাথায় দিল এটা? কদিনের মাসে না, আমি তো আপনাকে পুলিশ তো ধরলো, ধরার ওই দিনই কি আপনাকে সেফ কাস্টাডিতে দিল নাকি কয়েকদিনের মাথায়? না না, যেদিন পুলিশে ধরছে ওদিন তো আমার কুমিল্লার থানায় নিয়ে গেছে, থানা থেকে, আর পরের দিন মনে করেন যে সর্বোচ্চ 5 দিন 3 দিন মানে থানাতে রাখা যায়। পরে এরপরে ভিকটিম তো বেশিক্ষণ রাখা যায় না কোর্টের মধ্যে। পরে একটু পরেই থানায় মানে থানা থেকে আমার ইয়েতে নিয়ে গেছে, সেফ কাস্টাডিতে। না না, করে নিয়ে গেছে থেকে। পরে রায় জানাইছে যে ওরে ভিকটিম রে সেফ কাস্টাডি দেওয়া হলো আর আসামিরে কারাগারে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, বুঝলেন। পরে আমার হাজবেন্ড আমার বারবার একটা হাত, মানে ও হাতগুলো এমন ফুলা, মানে ও আমার ধরার মতো শক্তি নেই, কথা বলার শক্তি নেই। পরে আমি তুমি কথা বললো না, আমি দেখি, আমি বললাম তো আমি তোমার ছেড়ে যাবো না, যদি আমারে বলে যে তুই সারা বছর তুই কারাগারে থাকবি আমি রাজি আছি, তোমার সাথে একটা নজর দেখলেই হবো, আর কিছু লাগবো না। পরে অনেকক্ষণ পরে দেখি আমার ভাই আসছে, দেখ সময় আছে এখন, আমাকে কোনো সময় আমার দেখা দরকার নেই, তুমি যে করছো, তোমরা যদি আমার ইয়ে করতো আমি সত্যি, মানে আমি জাস্ট বললাম আর কি, আমি ধর্মতে চলে যেতাম। ওরা যে মাইটা খাওয়াছো না এর উসুল আমরা কেমনি তুলতে হয় সেটা আমার ভালো, মানে ওরা যে কোনো ভাবেই হোক চাচ্ছিল যে আপনি ধর্মান্তরিত হন এবং ওকে ছেড়ে দেন, এবং আপনি মিথ্যা হলেও আশ্বাস দিয়েছিলেন যে আপনি ধর্মান্তরিত হন। মারার সময় আমি বলছি ওদের পায়ে ধরে যে আমি তো আসে পড়বো, যখন দেখছি যে আমাকে তারা ইয়ে করে, তারা মানে আমাকে যখন তারা ছাড়ে নেয় আমি কেন তাদেরকে ছাড়বো। পরে আমি এই উদ্যোগটা নিছি যে শত হোক শত জ্বর হোক আমি আমার ফ্যামিলির কাছে যাবো না।
পরে আমার মানে ধর্ম ছাড়বো না। না Okay. 22 দ্বারা জবানবন্দি নিছে, 22 দ্বারা জবানবন্দি দিছে, আমি কিভাবে কি করছি সবকিছু 22 দ্বারা জবানবন্দি দেওয়ার 22 পরে- ধারা? হ্যাঁ 22 দ্বারা, যেমন ভিকটিমের 22 দ্বারাই হয়। পরে দিছে, পরে আমি বসি যে আমি আমার স্বামী ছাড়া কোথায় যাবো না। সে আপনাদের কাছে আসামি হতে পারে, কিন্তু আমার কাছে সে স্বামী, আমার বাচ্চার বাবা। এটা আপনি বলেছেন? হ্যাঁ ডাইরেক্ট বসে ওইটা পর্যন্ত দেখছে। আচ্ছা, ওটা সেফ কাস্টডিতে যাওয়ার আগে না পরে? আগে। আগে। ওকে। পরে চলে যাই, সেফ কাস্টডিতে যাই, কুমিল্লা থেকে ঢাকা নিয়ে যায়, মানে ঢাকা গাজীপুরে। ওটার নাম রাখতে যায় মহিলা ও শিশু আবাসন কেন্দ্র। ওখানে দেখি সবাই যারা বিয়ে করে তারার পক্ষে সবাই, কেউ কিন্তু বাবার পক্ষে নাই, সব কিন্তু বিয়ের পক্ষে, মানে হাজবেন্ডের পক্ষে। হ্যাঁ, সব হাজবেন্ড। মানে জানেন 14 বছরের একটা মেয়ে পালাই বিয়ে করছে, ওর বাচ্চা ওর ইয়ে দেখলেও বলবেন যে এত ছোট্ট, ও জামাই গেছি। আচ্ছা আচ্ছা। ও জামাই কাছে ও সবাই বলে তুমি কি বলছো জামার মধ্যে? আমি গেছি আর সবাই হুমড়ে খেয়ে পড়ছে, কাই তুই কি বলছিস কলতা? আমি বলছি আমি যাবো না। কাই তো তুই কিন্তু ঠিক থাকিস, আমার বলতেছে তুই কিন্তু ঠিক থাকিস। মর্মি তারা কে নামে আমার মতোই, কিন্তু নামটা মনে পড়তেছে না। ও আমাকে বলতেছে যে তুমি এখানে আসো। পরে রুমে যেতে ওরা মোবাইল ইউজ করে। তারপর আমি মোবাইল দেখে না মনে হয়েছে কি যেন একটা পাইছি জানেন। তখন তো ওর আস্তে আস্তে 3 মাস হয়ে গেছে, বুঝছেন, আমার খানা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। পরে আস্তে আস্তে তাদের সাথে থাকার পর যখন আমি লাইন বুঝতে পারলাম যে কিভাবে টাকা আনতে হয়, কিভাবে খাইতে হয়, পরে আমি মোবাইলে সবকিছু বলছি, বুঝছেন। কোথায় বললেন? শ্বশুর বাড়িতে নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে বললেন? আমার দেবর কাছে ফোন দিছি, ও বলে ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করতেছি। আগে তোমার ভাইয়ার ব্যবস্থা, আমার ব্যবস্থা তোমার করতে হবে না, আগে তোমার ভাইয়ার ব্যবস্থা করো। ততক্ষণে ওকে জেলে পাঠানো হয়েছে? হ্যাঁ, ও জেলে রয়েছে 3 মাস হয়ে গেছে। আচ্ছা। পরে আমার একটা কোড পড়ছে, রেজিস্টার্ড কোডের মধ্যে না মাসে মাসে কোড পড়ে। পরে কোডে গেছে একই কথা না, আবার বলে তাহলে সেভ কাস্টডি দাও। মানে এই নিয়ে 5-6 টাকা খালি কেস পড়ছে, মানে এত আমার মনে হয় কি জানেন, ওই সেভ কাস্টডি না আমার মনে হয় বেশি ইয়া পড়ছে, ও কি জানি বলে কোড পড়ছে। মানে 1 দিন 2 দিন পর খালি কোড পড়ে। আমার বাবা খালি কোডে ফালায়, কোড ফালায়। একটা কোড ফালাইতে প্রায় 8-9 হাজার টাকা লাগে। একই কথা, আমি যাবো না। যখন দেখে যে আশ্বাস ছেড়ে দিছে আমার ভাইয়া, ও পিছনে টাকা ফালাই লাভ না, ও যাবো না, ও নাচর বান্ধা, ওরা আমরা চিনি ভালো করে, ও এক না বলে না। পরে আমি লাস্ট যখন কোড আমার হাজবেন্ড উঠাইছে, পরে আমার হাজবেন্ডের দেখে না আমার অবস্থা খারাপ, আমি না ওদিকে পাগল হয়ে গেছি, মানে প্রায় বেহুশের মতো হয়ে গেছে, বুঝছেন। তখন 4.5 মাস চলতেছে। ওর অবস্থা কি মানে শুকাইয়া গেছে, আর ওরে মানে আমার মানে আরো মারছিল, বুঝছেন। ওর এই চোখ টোক কালো হয়ে গেছে, এই 2টা চোখ কালো হয়ে গেছে, মানে ওর শুধু প্যান্ট হয়েছে, গায়ে শার্টটা সব ইয়ে হয়ে গেছে গা। ও আমার দিয়ে তাকায়, মানে ও আমার চিনে না এর মনে হয়ে গেছে গা, মানে কেমন জানি হয়ে গেছে, মানে কি পাগল ভাব চলে আসছে। হ্যাঁ, মানে ও না কেমন জানি গেছে, ও কোনো কথাই বলে না কারোর সাথে। পরে আমি জজ উঠে বলছি জজ আমিও সেফ কাস্টডি থাকবো, ও জেলখানা থাকবো, সেটা তো নিয়ম না। পরে আপনি কি নিয়ম জানেন? আমি অবশ্যই জানি, আমি সেফ কাস্টডি থাকি। সব মহিলার এখানে যতগুলো ভিক্টিম সবগুলো জামাই ছেড়ে দিচ্ছে, আমার জামাই গুলো ছাড়া পায় না। পরে না হঠাৎ করে বুঝতে পারছে যে নতুন জজ তো, ও ফাইল দেখছে, প্রায় 20 মিনিট পর্যন্ত ফাইল দেখছে। দেখার পরে বলছে ও আসামি কেন ভিতরে, হঠাৎ করে বলছে আসামি কেন ভিতরে। পরে বলতেছে যে পরে বুঝতে পারছে যে টাকা দিয়ে কিছু, এর আগে আমার যে জজ মানে যে মিস্ট্রি ছিল ওটা চলে বদলে গেছে। পরে ও সাথে সাথে জামিন দিয়ে দিচ্ছে, আমার জামিনে সাথে সাথে জামিন দিয়ে দিয়েছে। সাথে সাথে জামিন দিয়ে দিয়েছে। নিঃসন্দেহে একটা সুখের সময়, কিন্তু এটা কতক্ষণ স্থায়ী হয় সেটাই প্রশ্ন। তারপর পরে যখন ওর জামিন হয়ে গেছে সবাই তো অনেক খুশি, আর আমি তো আমি বলছিলাম যে আমার জামিন একটা জামিন হয়ে যায় তাহলে আমি 10 টাকা নফল নামাজ পড়ে দেবো, বুঝছেন। তখন আমি ওই জায়গায় বসে বসে আমি সবকিছু শিখছি, নামাজ পড়া, সব মেয়েরা আমার সবকিছু শিখেছে, কিভাবে পড়তে হয়, রোজা রাখতে হয় কিভাবে, এরকম। পরে ও পেটে থেকে নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু বাংলাটা পড়ছি, বাংলা আছে না ওই বাংলাটাই পড়ছি। পরে ওকে যেন নামাইছে এর থেকে আমি ওর সাথে জড়াই দিচ্ছি সবার সাথে। লজ্জা কি আছে দেখেন, আমরা অবস্থা অনেক খারাপ ছিল, ঠিক আছে, ওই লজ্জাটা আমার ছিল না, সাথে সাথে ওরা জড়াই ধরছে। ও না অনেক আমার দেখা ও মানে কেমন যেন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওর বুকে ধরছি, দেখি ওর বুকে এখানে অনেকগুলো দাগ, পিঠে দাগ, মানে এমন ভাবে ওরা মারছে। পরে ওর বাবা এসে ওর ধরে আস্তে আস্তে নিয়ে গেল, পরে পানি টানি খেলো। পরে আমার সাথে যে উস্তাদ ছিল আর মহিলা পুলিশই ছিল, ওরা অনেক ভালো, ওরা খাওয়াইলো, আমার শাশুড়ি মুরগির মাংস দিয়ে খাওয়াইলো, বাটার খাইলো, তারা আবার টাকাও দিয়ে দিল। পরে 1 ঘন্টার জন্য 2000 টাকা দিছিল। পরে অনেকে কথা বললাম, ওর যে কি অবস্থা ছিল, ওর খানা দেওয়া হয়েছিল জানেন। আরোহী ঘুম ভেঙে গেল না, চুপ করে থাকতে হবে যে।
সুইট আছে বাচ্চাটা, মাশাআল্লাহ। আমরা পরে আমি ওর সাথে কথাবার্তা বলার পরে ওর সাথে আমি গেছি। পরে আমি ওর সাথে মানে অনেক ভালো, ওদের না আমি যাই না নাচছি অনেকবার, মানে সেফকার সাথে সবাই অনেক খুশি হয়েছে আমার কথা শুনে। পরে আমি বুঝছি যে আমি জজের সাথে কি বলছি। আর ওরা তো সেফকার স্টোরিতে থাকা ওরা তো চালাক হয়েছে, ওরা যখন যায় না মানে কোর্টের মধ্যে কোর্ট পুরো ফাটাই দিয়ে আসে। মানে ওরা আমি কি বলি, ওরা একচেয়ে বেশি বলে জজরে, মানে ম্যাজিস্ট্রেট একদম পাগল বানায় থুয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? পরে আমি বসি, পরে আমি আবার শ্যাম্পু নিয়ে গেছিলাম, মানে অনেক কিছু নিয়ে গেছি। ও সবাইকে অনেক ভাগ টাগ করে দিয়েছি, যারা মোবাইল ইউজ করে তাদের জন্য। আচ্ছা, এবং যাতে মোবাইল নিয়ে কথা বলে যায়। পরে আমার জামাই বাইরে হওয়ার পরে একটু সুস্থ হয়েছে। হঠাৎ করে একদিন শুক্রবার ছিল, নামাজ টামাজ পড়ছি, দেখছি যে মানুষটা নামাজ পড়ার পর যাচ্ছে, মানে আমার জামাইয়ের জন্য দোয়া করছি। করার পর বারান্দে আসছি, দেখি কি সাদা শার্ট পরা, ক্যাপ পরা, ওদের চুল কেটে ফেলছিল তো, ক্যাপ পরে দেখি কি একটা ছাদে আমার বারবার এমন এমন করতেছে। আমি বলছি বাইরে কোনো ছেলে হতো, আমি আরো বেশি একটা ইয়ে। যখন ও আরেকটা হাতের মধ্যে ছিল, ওইটা দেখার পর আমি বুঝতে পারছি যে ও আমার জামাই। ওই সাদা একটা কাগজ না, ওটা আমি ওরে দিছিলাম ভ্যালেন্টাইন্স ডে দিনে, ওরা আমি গিফট করছিলাম। ওই জিনিসটাই নিয়ে আসছে। পরে দেখে তো আমি অবাক হয়েছি, ও আসছে, ও যেরকম দিচ্ছে ওই থেকে একটু ভালো আগে থেকে। আচ্ছা আচ্ছা। পরে আমি পেট নিয়ে তার উঠতে পারি না গ্রিলের পরে। পরে আমার বান্ধবীরা আমার জন্য চেয়ার নিয়ে আসছে। পরে ও আসার পরে ওর সাথে আমি মানে ও কান্না এসে পড়ছে। পরে আমি দূর থেকে বলছি, তুই ভালো আছো? বলতে ভালো আছে। পরে বলছে যে তুমি আর কষ্ট হয়? পরে আমি বলছি যে, পরে হঠাৎ করে বলতে চলে যায় মোবাইলটা বন্ধ। আমি কিছু আসতে এখানে কেউ জানে না, মানে আমার হাত দিয়ে এসে গেছি। পরে ও কানে ধরছে আমাকে সরি বলছে। পরে ও বলছে যে খাওয়ার কোনো কষ্ট হলে আমাকে তুমি বলবা। পরে কি করছে, আমাদের এখানে সবাই চাদর আছে না, চাদর গিট্টি বান্ধার পরে নিচে ফালাইলে দারোয়ান আছে, দারোয়ান দিয়ে পরে এটা উঠানো হয়। প্রায় 5 মাস 10 দিনের মেলা আমি ইয়েতে যাই, আলট্রা করতে যাই। আল্ট্রাসোনোগ্রাম, হ্যাঁ। আলট্রা করার পরে হঠাৎ করে দেখি কি আমার যে পুলিশ নিয়ে গেছিল আদালতে, ওই পুলিশটাই, বুঝছেন, প্রায় অনেকদিন হয়েছে আমার দামে আসে না। বুঝছেন, হঠাৎ করে না মানে আমি আলট্রা করছি, বুঝছেন, আলট্রা করতে গিয়ে মেয়ে আসছে। আল্ট্রাসোনোগ্রামে মেয়ে আসছে। পরে আমি বলছি আমার একটা মেয়ের সন্তান, ছেলের সন্তান, সমস্যা নেই, ওরকম কিছু না করেছে। আসার পরে দিই ফোন খুলছে, পরে বলছে ইয়া নিরিদা একটা নাম ছিল, ও বলতেছে যে দোস্ত একটা খারাপ খবর। কি কয়, দেখে তুই ভেঙে পড়িস না, এটা অনেক ঈদ হয়। পরে আমি বলছি কি বল। পরে বলতেছে যে তোর জামাইরে আবার পুলিশে ধরছে। জামাইকে আবারও পুলিশে ধরেছে? হাজিরা দিতে গেছিল, হাজিরাতে আমার বাবা আটকাই দিছে। অন্তর্বর্তীকালীন জামিন ছিল, মাঝখানে হাজিরা দিতে গিয়ে আবারও আপনার বাবা আটকে দিয়েছে। পরে আমি তো একদম ভেঙেছি, এবার যদি ধরে এবার আমার বাবা সহজে ছাড়বো না। এবার ওরে এমন রিমান্ড দিছে, ওরে এমন ভাবে মারছে, ওরা ডাইরেক্টলি ক্লিনিকে নিয়ে ভর্তি করে দিচ্ছে, অনেক মারছে। পরে আমি বলছি আমার একটা কোড়ে ফালানোর লেগে আমি কি করবো। পরে উপরে ফোন আমি গপু, তোমার বাবারা বললো আমার জন্য কোট ফালাতে, ইমার্জেন্সি কোট ফালাতে বলো। পরে বলছে আচ্ছা ঠিক আছে, কারণ আমি যদি বলি না তাহলে আমার কাছে জামিনটা হয়ে যায়, কারণ ভিকটিম না আমি ইয়ে হয়ে যায়, আমি ভালো করে বলতে পারি। পরে অনেকক্ষণ পরে দেখি উপু ফোন দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি। আমাকে ধরছে কিভাবে, কয় উনি দোকানে গেছিল, ও দোকান থেকে ধরে নিয়ে আসছে। ওই যে হাজিরা কালকে দিবে, আজকে ধরে নিয়ে আসছে। আমি বলছিলাম কিভাবে হয়, জানি না। আমাকে কোথেকে ধরছে, থানা থেকে ধরছে। আমাকে থানা থেকে ধরছে, ওয়ার্ডার তো দেয় নাই, করতে কিন্তু ওয়ার্ডার দেয় নাই, বুঝছেন, শুধু ধরে নিয়ে গেছে। পরে অনেকক্ষণ পরে দেখি আমার একটা বান্ধবী ফোন দিছে মোবাইলে। ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে কি হয়েছিল, কয় এমন আবার ধরছে, অনেক মারছে, ক্লিনিকে নিয়ে গেছে। আমি তো একদম ভাঙ্গা অবস্থায়। পরে আমার এত খারাপ লাগতেছিল, আমি ভাবছি কি আমার জামাই হয়তো মারাই যাবো, এরকম কিছু একটা ইয়া করছি। পরে আমি ওরা পেটে নিয়ে না ওষুধ খেয়েছি। কিসের ওষুধ? ভিটামিন খেয়েছিলাম, অনেকগুলো ভিটামিন আর ইয়া ছিল কি জানি ওষুধ, অনেকগুলো ওষুধ ছিল। মানে ওষুধগুলো খেয়ে ফেলেছেন কি মরে যাওয়ার জন্য? হ্যাঁ, একসাথে আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলছিলাম। ও মাই গড, কেন? মনে অনেক কষ্ট ছিল, বুঝছেন, কষ্ট দূর করার জন্য আমি একসাথে অনেকগুলো, মানে একটা এরকম ইয়া ছিল, দুইটা একসাথে, সবগুলো না আমি একসাথে পানির সাথে খেলেছি। একটু পরে দেখি কি আমার অবস্থা অনেক সিরিয়াস হয়ে গেছে, বুঝছেন, মুখ দিয়ে ফেটা হয়ে গেছে। পরে আমার পুলিশটা খবর দিছে, পুলিশটা অ্যাম্বুলেন্সে না আমার নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। 2 দিন থাকার পর আসার পর দেখি আমার পরের দিনে কোর্ট পড়ছে। কোর্টে গেলাম, দেখি আমাদের হাজবেন্ড নাই। কোথায় আমার হাজবেন্ড? ক্লিনিকে। আসামি উপস্থিত নেই, আসামি অসুস্থ। কারণ আমি বলছি আসামিরা মারা হলো কিছু না, জামিন তো আপনি দিয়ে দিচ্ছেন না, হাজিরা ছিল, হাজিরা একদিন আগে কিভাবে আমার হাজবেন্ডকে ধরায়।
বুঝছেন? পরে করে কিছু বলে আমাকে বলে না কেন, এবার বলার মতো চুপ থাকো বেয়াদব। আমাকে বেয়াদব কেন করবো? উচিত কথা বলে সবাই বেয়াদব, আর উচিত কথা না বলে সবাই ভালো না। মুখে মুখ তর্ক না করলে সবাই ভদ্র, আর মুখে তর্ক করলে সবাই অভদ্র। আপনারা একটাই পারেন, আসামির যতক্ষণ ইচ্ছা তোমার পিটাই নেন। পরে আমি যখন অনেকক্ষণ তর্ক করছি, পরে আমার পুলিশে হ্যাস্টাই না নিচে নামেছে। মানে তুমি চুপ থাকো। আমি চুপ কেন থাকবো? মানে কান্না করেছি, আমি চুপ কেন থাকবো? শুধু শুধু ছেলেদের এমনি মারতেছে। ছেলের কোনো দোষ, ছেলে আমার ভালোবাসছে, আমাকে বিয়ে করছে, আমাকে মুসলমান বানাচ্ছে, এতটুকু তো। পরে আমাকে নিয়ে আসছে, আসার পরে আমার হাজবেন্ডের দেখার জন্য তো আমি পাগল হয়ে গেছি, সব কষ্ট থেকে তো দেখানো যায় না। পরে ফেব্রুয়ারি মাসে বুঝছেন আমার হাজবেন্ড সুস্থ হয়েছে, ওরে জামিন ওর 10,000 15,000 জামিন দিছে বুঝছেন। মানে এমনি হাজিরা ছাড়া, হাজিরা ইয়া করতে পার কি জামিন দিছে। পরে এপিডেভিট করছি, করার পরে দেখি ও আসছে। আসার পরে আমি কি হয়েছে, তোমার অনেক মারছে আমারে, আমার হাড়ের সমস্যা আছে ও বলছে। পরে আমি বলছি তুমি ডক্টরের কাছে গেছিলা? পরে বলে যে আসলে ওরকম কোনো সমস্যা নেই। আমি তাও তুমি একবার দেখা নাও, ঠিক আছে? কারণ বুঝোই তো লাঠির বাড়ি আমিও খাইছি অনেক, এখানে বসে বসে আমি জানি আর লাঠির বাড়ি কেমন। পরে তোমাকে কেন মারছিল? আমি ওই যে ফোন ইউজ করতে গেছিলাম, পরে ধরা খেয়ে গেছে 2-3 বার। তোমার ভাইয়ের সাথে কথা বলতে যায়, অনেকবার ধরা খেয়েছি, অনেকবার মার খেয়েছি। পরে অনেকবার বলার পর ও বলতেছে যে কিছু লাগবে নাকি খাওয়ার জন্য। আমাকে না লাগবে না, আমি যদি ক্লিনিকে যাই তো তোমার বাইরে ফোন দিলে টাকা পাঠালে আমি কিছু কিনে নেবো না, এরকম বলছে। পরে বলে তুমি কিন্তু যোগাযোগ রাখো তোমার সমস্যার কথা। পরে আমি বলতে চাইছিলাম যে মেয়ের কথা। পরে আমি ভাবলাম ও তো ছেলেতে ছিল। পরে আমি চিন্তা কি বলবো না। পরে অনেকক্ষণ পরে আমি বলছি যে আমি আলটা করছিলাম। পরে বলতেছে কি হয়েছে? কিছু হয় না। বলতেছে বলো কি হয়েছে? 2 থেকে দুষ্ট হয়ে গেছে, কিছু হয় নাই। বলার পরে যখন মেয়ে বসে তো ও দেখি কি হাত ধরছে, তো মেয়ে ভালো না কেউ বলতেছে মেয়ে জান্নাতবাসী, জান্নাত 1 নম্বর জান্নাত তোর কাছে আসছে বলতেছে। পরে অনেকক্ষণ পরে দেখি ও বসে রয়েছে, অনেক ঘরে বৃষ্টি পড়বে। আমি বলছি তুমি চলে যাও, কয় আসুক বৃষ্টি, দুধে ইশারা বলছে আসুক বৃষ্টি। বৃষ্টি আসলে তোমার তো এমনি অসুস্থ, হাড়ের সমস্যা নেই, বৃষ্টি আসুক। পরে দেখি সত্যি বৃষ্টি আসছে। ওরা বলছে যাইতে ও যায় না, সন্দেহ মানে বৃষ্টিতে দাঁড়িয়ে দিছে। ও দাঁড়িয়ে না দেখি চোখ মুছতেছে। পরে আমি দাঁড়িয়েছি। পরে আমার আবার পুলিশের ভিতরে যাবো, তোমার পেটে বাচ্চা, ভিজলে তোমার সমস্যা। কি সহজ সরল ভাবে বলে যাওয়া। একটা প্রেগন্যান্ট একজন মানুষ 4-5 কত 5 মাস বয়সী, সে এই মুহূর্তে গর্ভবতী, এবং তার হাজবেন্ড নিচে দাঁড়ায় আছে সেফ কাস্টাডি থেকে, সে তার সঙ্গে কথাবার্তা বলছে এবং বৃষ্টির মধ্যে। একটু জাস্ট ইমাজিন করার চেষ্টা করুন ওর শৈশব, ওর সবকিছু মিলিয়ে, মানে নাথিং টু সে। হ্যাঁ বলুন তারপর। পরে অনেক বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টিতে ভিজতেছে, কারণ শিল পরে না ছোট ছোট, মানে এমন পড়তেছে হালকা হালকা পড়তেছে, কেন দেখা যাইতেছে। কারণ আমি আগে পেটে ছিল তখন বৃষ্টি হচ্ছে না, শিল গ্রিলের মধ্যে ঢুকলে না আমরা অনেক দুষ্টাইম করতাম ওই জায়গায়, কিন্তু ওখানে হালকা হালকা চলতেছিল, কারণ পেটে বাচ্চা পিছলাকে পড়ে গেলে আমার সমস্যা। পরে ও আমার চলে যাচ্ছে, আমি ওরে বলতেছি চলে যাচ্ছে, দুইজন যাচ্ছে না। পরে আমি তুমি তো চলে যাও, সত্যি আমি চলে যাবো। পরে ও বলছে কি ফোন খুলতে। পরে আমি বলছি এখন উপরে পুলিশ আছে, ফোন করা অসম্ভব, খোলা যাবে না। পরে ও তারা দাঁড়িয়ে থাকে, আমি কাছে ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকি কি করবো। পরে আমার বৃষ্টি হালকা হালকা পড়েছে, পরে ও পুরো ভিজে আছে। পরে আমি বলছি তুমি চলে যাও। পরে রাত হয়েছে, পরে ফোন দিচ্ছি, ফোন দিয়ে ও কাশতেছে, আমি এই তো গুড, আর তুমি কাশো, আমি দাঁড়ায় দেখে শুনি। পরে এই কাশতেছে অনেকক্ষণ ধরে। পরে বলতেছে আমাকে, পরে হঠাৎ করে বলতেছে কি আমার বউ অনেক বুক ব্যথা করতেছে। আমি বুঝি যাও। এরপরে বুক ব্যথা করতেছে। পরে দেখি কি আমার আম্মা বলছে এই তুই ওষুধ খাস না কেলেগা, মোবাইল, মানে আপনার শাশুড়ি মা ফোন কে বলছে ওষুধ খাস না কেলেগা। হ্যাঁ। এরপরে একটু পরে দেখি কি আমার যে ছোট ননদ আছে না, ছোট এই তো 5 বছর চলে আর কি, ও আমার বলছে ভাবি তুমি জানো না তোমার জন্য আমি কত কিছু করতেছি, আমার বলতেছে। আমি বলছি তোমার জন্য একটা ছোট বাবু আনবো আমি কয়েকদিন পরে, ছোট একটা বাবু আছে, ছোট বাবু আনবো কয়েকদিন পরে। আমার পুতুল গুলো তো নাই শেষ, তুমি একটা পুতুল আনবে। আমি ঠিক আছে, আমি কয়েকদিন পরে তোমার জন্য একটা ছোট পুতুল নিয়ে আসবো। সব পুতুল তো খেলে না, এই পুতুল হাসে খেলে সবকিছু ব্যাটারি ছাড়া। একটু পরে আমার পুলিশ যে মানে ওই পুলিশটা না, ওই পুলিশটা প্রেগনেন্ট। হঠাৎ করে আমি কেমন লাগছে, বাথরুমে গেছি, বাথরুমে আসার সময় আমি পড়েছি একদম বাথরুমে। হ্যাঁ বাথরুমে একদম পড়েছি। পড়ার পরে ওর এই ডান হাত আছে না, ডান হাত আসে পড়ছিল। পরে সাথে সাথে মেডিকেল নিয়ে আসে, মেডিকেল নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। পরে এসপি রে ফোন দিছে, আমাদের এই কারাগারের যে সুইপার ফোন দিছে, এসপি কারাগারের পাঠাইছে, সাথে নিয়ে গেছে, নেওয়ার পর সিজার করেছে। 6 মাস শেষ হয়ে 7 মাসের পর তখন হয়ে গেছে।
6 মাস থেকে 7 মাসে পড়েছে তখন আপনার এই তখন মেয়েটা ও হয়। হয়ে গেছে, হওয়ার এই পরে আরোহী। হ্যাঁ ওর চোখটা কিছু ফুটে নাই। পরে ওর বাবা জানতে পেরে আসছিল মেডিকেলে, আসার পরে ওর সাথে দেখা করা যাবে না, ও জাস্ট একটু বাচ্চাটাকে একটু দেখছে, এবার সাথে সাথে ওর বার করে দিছে। এরপরে ওর তো এখানে থাকা যাবে না, কারণ আসামি যে ভিক্টিমের কাছে আসে তাহলে কিন্তু অন্য একটা কেস হয়ে যায়। পরে দেখার পরে চলে গেল, কিছু জামা কাপড় দিয়ে গেছে ছোট ছোট, তাও এই জামার ভিতর দিয়েও ঢুকে না, বাইরে যায়, মানে একদম চিকন হয়েছে তো। মানে বাচ্চার জন্য কিনে দিয়ে হ্যাঁ, গেছে। কিনে দিয়ে গেছে। নামটা কি ওই রাখলো? হ্যাঁ ওই আছে, কি নাম যেন আরেকবার বলেন তো? মেহের জেবিন ইসলাম আরোহী, মেহজাবিন ইসলাম আরোহী। ওকে, আর ডাক নাম রুহি ডাকি। রুহি ডাকেন আপনি? আচ্ছা, না কিন্তু আপনি আরেকটা নামেও ডাকেন ওকে, সেটা কি যেন? আলাউদ্দিনের চেরাগ। না, কালকে একচুয়ালি কালকে পড়ছিল তো, এটাই জন্য বলছে আলাদিনের চেরাগের মতো লাগতেছে। ওকে, শি ইজ কিউট। আপনারা যারা ওকে দেখতে চান, ও এখন কথা বলছে, আমাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে, এবার ইটস ওকে। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। ওর বয়স জন্য কত? 3.5 বছর না? না না, তাহলে এই যে নভেম্বর 5 থেকে 3 বছর পড়ছে। 3 বছরে পড়েছে নভেম্বরে। আচ্ছা, তো 3 বছরের মতো। এবং যেখানে আসলে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক ইট। লাইক করলে আপনি সঙ্গে সঙ্গে আমার ফ্যান পেজে মেম্বার হয়ে যাবেন এবং আমার অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। বলুন তারপর। তারপর আমাকে একটু দেখছে, দেখা থাকার পরে বলছে যে ওষুধ কিছু লাগবে নাকি, সেগুলো তো আমার সরকার থেকে দিবে। জি। পরে সিজার হয়েছে আর কি। হুম। পরে কেউ ছিল না, ও যখন হয়েছে মানে একটা আছে না যে সিজার হয়েছে, একটা রেস্ট ওরকম কিছু করতে পারি নাই, মানে আমি ওকে দেখতেছে, ওর কাপড় চোপড় ধুচ্ছে, 1 সপ্তাহের মধ্যে আমি ঠিক হয়ে যাই। ওকে একটু কষ্ট হয়েছে, মানে ও একটু মানে একদম গ্লাস থেকে বার হওয়ার পর আবার আমার কাছে দিয়েছিল তো, পরে অনেক কষ্ট হয়েছে ওকে রাখার, মানে শীত ছিল তো, অনেক কষ্ট হয়েছে ওকে রাখার। মানে পিচি মানুষ আমার, মানে ওখানে তো পুলিশ, আর পুলিশ সাথে ধরবে না আমার, ঠিক না? ও টয়লেট করবো, এটা কেউ পরিষ্কার করবো, আমার এই সিজার নিয়ে ওরে এই কাজগুলো করতে হয়েছে। কাজ করতেছে, বাথরুমে নিয়ে যেতেছে, একদম পিছে। ও ধরার মতো কিছুই ছিল না, বুঝছেন? এত ছোট ছিল। এতই ছোট ছিল, মানে ওই যে গোসল করে নাই, পুরা 3 মাস গোসল করে নাই, শুধু ডেটল দিয়ে হালকা করে একটু হালকা করে মুছে দিতে হয়েছে। মানা চোখ তো করছিল। কিছু ছিল না, না চোখ না, ফোটেনি আর কি। ফুটে নাই আর কি, চোখ লাগানো ছিল। এই জন্যই ও এখনো মানে 3 বছরের বাচ্চা তো কথা বলতে পারে, ও বলতে পারে না, হালকা হালকা বলতে পারে, আর ও দৌড় দিতে পারে না, এখনো দৌড় দিতে পারে না। ও দৌড়াদৌড়ি করতে পারে না। পরে রিলিজ করে নিয়ে গেল হসপিটাল থেকে, না পরে আমাদের যে সুপার বাজার আছে না, উনি বলতেছে যে বাচ্চার জন্য অনেক টাকা গেছে কি, মানে গ্লাসে রাখা হলো যে অনেক টাকা নাকি। পরে 2-3 মাস এরকম লাগছে। পরে আমার সাথে নিয়ে আসছি, আসার পর সবাই ওরে দেখা তো অবাক হয়েছে, বুঝছেন? আবার ওই জায়গায় হসপিটাল, ওখানে একটা হসপিটাল না, মানে একটা ক্লিনিকের মতো, ওখানে ডাক্তারও বলছে যে এই বাচ্চা নাকি বাঁচবো না, সবাই একই কথা বলছে। পরে এই যে সকালবেলা ভোরে উঠে আমি রোদের মধ্যে বসে থাকতে মরে না, সূর্যটা নাকি ওর জন্য অনেক ভালো। সকালবেলার হ্যাঁ, সূর্যে ভিটামিন ডি আছে, বাচ্চাদের জন্য এটা অনেক বেটার। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ও মানে যেটা 2 বছরের বাচ্চা করতো, সে একটু দেরি করে করে, আচ্ছা আচ্ছা। সবকিছু একটু দেরি করে। পরে আমার শাশুড়ি একদিন পিডব্লিউ নিয়ে আসছিল, পিডব্লিউ যা আমার কোট পড়লে ওই আপনি কি পিডব্লিউ, রিলিজ পেয়ে গেলেন এরপরে? না না, আমি তো ওই যে হসপিটালে রিলিজ পেয়ে গেছি। আচ্ছা, ওই জায়গা তারপরে কি আবার সেফ? আবার সব কষ্ট চলে গেছে। তারপর পরে যাওয়ার পরে ওখান থেকে মনে করি ওষুধ লিখে দিল আমার জন্য, সবগুলো ওষুধ খেতে পারি নাই, সবগুলো ওষুধ আমাকে দেয় নাই, বুঝছেন? মানে কিছু কিছু দিয়েছে, কিছু কিছু দেয় নাই, যেগুলো খাই আমার থাকতে হয়েছে। পরে আস্তে আস্তে ও ইয়া হলো, হঠাৎ করে একদিন ওর সাথে মোবাইলে কথাই হয় সবসময়। পরে হঠাৎ করে মোবাইল দিছি, মোবাইল অফ। পরে ওপরটাতে ফোন দিছি, মানে আমাদের ওপরটাতে ফোন দিছি, বলে যে ভাইয়ার তো শরীরটা ভালো না, হঠাৎ করে বমি করতেছে, অনেক রক্ত বেরিয়েছে, বুক অনেক ব্যথা করতেছে। পরে আমি অনেক টেনশন করতেছি, কি হলো না হলো, আমি তো এখন বাইরেতে পারতেছি না। আবার আমার 25 তারিখে একটা কোড আছে, বুঝছেন? পরে আমি বলি আল্লাহ, তার 25 তারিখ যদি হয় তাহলে আমি তার করে যেতে পারবো, ওর শরীরের ইয়েটা দেখতে পারবো। পরে রুহির তো ওই যে একবার দেখছে আর দেখে নাই, বুঝছেন? হওয়ার পর 2 দিন পরে আসছে, আসার পরে একবারই দেখছে, আর রুহি তো ওর বাবার কোনদিন দেখে নাই। পরে সকালবেলা উঠলাম, উঠার পরে 25 থেকে কোড করে গেলাম, করে যায় দেখি ওর অবস্থা অনেক ভালো না, মানে ও আসছে যে মানে হাতের মধ্যে স্যালাইনের যে ইয়ে আছে না, ক্যানোলা পড়া হাতের মধ্যে। পরে ওরে দেখছি, পরে আমি তো অনেক কষ্ট হইতেছি যে আমার জন্য। পরে আমি ওরে না একটা আলাদা রুমে নিছি, পুলিশে টাকা দিছি, 1000 টাকা দিয়ে আমি বলছি এখানে আসলে একটা কথা বলি। পরে ওর সাথে আমার এই কথাগুলো বললাম যে আমার জন্য আজকে তোমার এই অবস্থা, তুমি আমার মাফ করে দিবা, বলে গেলে। হঠাৎ করে ও আমার বলতেছে কি
আমার না কেমন কেমন জানি লাগে, মনে হয় যে তোমার থেকে আমি অনেক দূরে দূরে চলে যাবো, এরকম কিছু একটা লাগে ওর কাছে লাগতেছে আর কি। তা আমি বলছি যে এখন তো দূরে দূরে আছি, এই জন্য এমন লাগতেছে, কাছে আসলে যখন তখন আর এমন লাগবো না। এবার হঠাৎ করে বলতেছে, না আমার না সত্যি মনে হয় আমি অনেক বড় একটা ভুল করছি তোমার ফ্যামিলি থেকে আলাদা করে। জীবনে কখনো তো তোমার কষ্টই, মানে জীবনের অর্ধেকটাই তোমার কষ্ট। না ও বাইরেছি তো, ওই যে আমি করে উঠলাম না, করে ওঠার পরে ওরে আবার জামিন দিছে। হ্যাঁ, কেন আমি আবার বলছি যে আমার তো অপহরণ করছে না, এরপর আবার ওর জামিন দিছে। ওই যে একটা কি আমি একটু বলি সংক্ষিপ্ত, কোর্টটা এমন যে আমার মানে বাদী যদি কেস করে যে ও আবার ইয়ে করতেছে, উত্তক্ত করতেছে, এসব করছে, তাহলে ওরা আবার ধরতে পারে, এরকম ভাবে ওরা ধরে। আমি যেন করে উঠে যে আমার মনে দিই যে না ও আমার অপহরণ করছে না, মানে বিভিন্ন কথা বলে তাহলে আবার ছেড়ে দেয়। একদম একবারে ছেড়ে দেয় না, মানে খালাস হয় না আর কি। কেসটা তো চলতেছে। পরে ওর সাথে আমার অনেকগুলো কথা হলো। ও সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক ভালো লাগছে ওইটা, মানে রুহি যখন ও কোলে নিছে তখন না মানে মনটা না কেমন জানিয়ে গেছে, মানে ওর মুখটা একদম কালো হয়ে গেছে গা, যে মনে হচ্ছে যে কি একটা চলে যাবো এরকম মনে হচ্ছে ওর কাছে। পরে দেখি ওর হাতে একটা আংটি পরা দিছে, আংটিটা এতটুকু, কিন্তু হাতগুলো তো অনেক ছোট ছোট ঢুকতে পারে না। তো কিছু পরে পায়ের মধ্যে দেয় যায় না, মানে সব দিকগুলো ছোট ছোট তো, আর একদম ছোট, মানে এইভাবে ধরতেছে, ওই এইভাবে ধরা যায় না তো, এইভাবে ধরছিল। পরে ওর দিন একটা ছবি তুলছে, একটা ছবি তুললো, বললো মানে অনেক শুকাই গেছে তো, দুজনের শুকনা শুকনা লাগতেছিল। পরে পুলিশে বললো যে সময় শেষ, তুলেছি। তাও মানে ও কুলে যখন আসে না, তখন যখন কুলেছি তখন আরো কান্না করতেছে, এই তোমার ওর প্রথম কান্না। ও কিন্তু হওয়ার পরে কোথায় কান্নাকাটি না, ওর বাবার কাছ থেকে যখন নিয়ে আসছি তখন পুলিশ অনেক অবাক হয়েছে, বলতেছে যে কখনো ওরা কান্না করতে দেখি নাই, ঘুম থেকে উঠে না, সবসময় ঘুমায় থাকে, খাওয়ার সময় যে খিদা লাগলে কান্না করে ওইটা করে না, ওরে উঠে উঠে খাওয়াতে হয়। ঠিক আছে, আমরা এখান থেকে ফিরি। প্রিয় শ্রোতা, আমরা শেষবারের মতো আরেকটা বিরতি নিচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920-তে। ঠিক 5 মিনিট পর আমরা গল্পের শেষাংশে আসবো, এবং বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। মহুয়ার জীবনের গল্প আর অল্প একটু বাকি আছে, এবং আশা করছি শেষেরটুকু যারা শুনবেন তারাই বুঝবেন যে আসলে মহুয়া কেন আজকের এই জায়গাটিতে। তারপর আমি চলে যাওয়ার মানে যখন চলে গেছি, পরে পুলিশ তো আমাকে এসব কাজটা দিয়ে আসছে, আর কোনো কোর্ট পরে নেই, 1 মাস কোনো কোর্ট পরে নেই। ও 1 মাস হচ্ছে ভালো কথা বলছি, কিন্তু বুধবার থেকে ওর সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমার ফোন দিয়ে ফোন অফ, ওর ফোন গুলো অফ। আমি অপুটা ফোন দিচ্ছি না, অপু অনেক বিরক্ত বোধ করে মাঝে মাঝে আমি ওর ফোন দিলে। অপুটা যেন কি ছিল, দেবরের কথা বলতেছি, ও মাঝে মাঝে একটু বিরক্ত হয়। হ্যাঁ, কেন ও তো কলেজ পড়ে তো, আর সবসময় ওর ফোন দেওয়াটা ঠিক না। কেন আমার জামাই তখন ছাড়া পেয়ে বলছে ওরে ফোন দিয়ে, কেন জানি ওদিন ফোন দিতে মন চাইলো না। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, ফোন যখন দেয় না হয়তো কোনো কারণে তো ব্যস্ত আছে, ফোন দেয় না। পরে হঠাৎ করে দেখি কি ওর মোবাইলের মধ্যে একটা SMS আসছে, বলছে আমার অনেক খারাপ লাগতেছে, তুমি রাগ করো না, আমি আজকে তোমার ফোন দিতে পারবো না। পরে আমি ব্যাক করি যে খারাপ লাগতেছে, ফোন দেওয়া দরকার নাই, তুমি একটু ডাক্তার কাছে যাও, তোমার তো অবস্থাটা অনেক ভালো না, বারবার রক্ত পড়ে, তুমি একটু ইয়া করে থাকো। পরে এই ওর সাথে লাস্ট কথা, মানে ও আর ফোন টোন তো দিল না। তারপরে সকাল হলো, আমার রুহি না অনেক জ্বর আসছে বুঝছেন, ওষুধ খাওয়াইতেছি। মানে আমার যে বান্ধবী, ও মোবাইলটা একটু অফ রাখে, খোলা রাখে, কারণ ওর জায়গায় মানে জায়গা আছে যে খোলা রেখা ও ওই জায়গায় রাখবে। ফলে ফোন আসছে, আসার পরে ফোন ধরলো, তারপরে বলতেছে যে ইয়া আপু তোমার শাশুড়ি ফোন দিছে, তো একটু ফোনটা ধরো। আমি বলি কেমনি ধরো, পুলিশ হাঁটতেছে দিক দিয়ে, আমি কেমনে ধরবো? পরে ও একটা কান্না ভাব। পরে আমি বলছি তুই কান্দাছিস কে? আমি দুলে বেলে কি রাগারাগি হয়েছে? পরে দেখলাম কিছু বলো না, হালকা একটা হাসি দিয়ে চলে গেছে। এখন কি মানে ভাবতেছি কিভাবে কথা বলবো, আর শাশুড়ি বারবার ফোন দিতেছে। পরে আমি এখন কোথায় যাবো, মানে এতই পুলিশ আজকে, মানে দিনটা এমন যে আজকে বৃহস্পতিবার তো, আবার ওই এসপি আসে তো এই জন্য। পরে বাথরুমে নিয়ে গেছি, বাথরুমে নিয়ে গেলাম, আমি আস্তে আস্তে কথা বলি, শাশুড়ি শুনতে পায় না, তাও আমি বলছি, আমি একটু জোরেই কথা বলছি। পরে বলতেছে ডাইনি অনেক কিছু বললা, পরে বলতেছে যে ডাইনি তুই আমার ছেলে খাই ফেলছ। তারপরে বললো আর কি যে আমার হাজবেন্ড মারা গেছে, রাত্রে আর কি। ওরে দেখতে পাই নাই যে ওর মারা গেছে, ওর কবর দেওয়ার পর্যন্ত দেখতে পারি না। হসপিটালে মারা গেছে তো রাত 12টার সময়।
ওরে দেখার মতো সুযোগ হয় নাই। আমার মেয়েও দেখতে পারেন ওর বাবা। ওর সাথে আমার লাস্টে এরকম দেখা ছিল আর কি। ও বলছিল যে আমার অনেক খারাপ লাগতো। আমি ওরে বারবার বলছিলাম যে ওষুধ ঠিক মতো খাইও, টেনশন করো না। মানে পুলিশ ওকে এতটাই মেরেছে, এতটাই অত্যাচার করেছে যে ওর বডি তার অ্যাবজর্ব করার কোনো শক্তি ছিল না। আপনি তখন সেফ কাস্টাডিতে। কান্না আমি বন্ধ করতে পারতেছিলাম না। সবাই একই কথা জিজ্ঞাসা করতেছিল যে কি হয়েছে। তখন যদি বলে দিতাম যে আমার হাজবেন্ড মারা গেছে, শুন ইয়ে করছে, তখন অনেক চাপ দিত যে কোথা থেকে শুনছি। এই জন্য উনি বলতেও পারছেন না। বলতেও পারতেছিলাম না। আহা, সবাই বুঝতে পারছে, সবাই কান্না আসছে, কিন্তু কেউ মানে বুঝে দিয়েছে না যেমন কিছু একটা হয়েছে। আহা। তখন মন চাইছিল আমি মারা যাই। জানেন আমার এত খারাপ লাগতেছিল, মনে চাইছিল গিল ভাঙি আমি চলে যাই, না পারতেছি কিছু বলতে কাউরে। পরে সকালবেলা কালকে সকালে আবার জানাইছে সুপারম্যান এসে যে আপনি একটু নিচে আসেন, কল করছে পুলিশকে। পরে পুলিশ আবার নিয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছে। পরে বলতেছে যে আপনি রাতে ঘুমান নাই। পরে বলছে না, আমার পেটটা অনেক ব্যথা করতেছিল তো তার জন্য কান্না করতেছিল। তখন বলতেছে যে একটা খুব খারাপ সংবাদ আপনি জানাবো, আপনি আসলে নিজের একটু কন্ট্রোল করে রেখেন। পরে উনি অনেক চুপ করেছিল। আমি ধরে রাখতে পারতেছিলাম না, বুঝছেন। আমি বলতেছিলাম যে আমি জানি সেটা। পরে বলছে যে আপনার হাজবেন্ড অনেক অসুস্থ ছিল, আপনি তো জানেন না। আমাকে জি জানি। তখন আমার চোখে পানি এসে বলছে। পরে উনি একটু বুঝতে পারছে, বুঝছেন। তা উনি পুলিশের সামনে কিছু বলেন নাই। পরে বলছে যে আপনার হাজবেন্ড না কালকে রাত্রে মারা গেছে। পরে আমি আর রাখতে পারি। পরে আমি অনেক কান্না করে দিচ্ছি ওরা সামনে। আমার মেয়েটার অনেক কপাল খারাপ, ওর বাবারও দেখতে পারেনি। আসলে আমি আমার জন্য একটা ছেলের জীবন চলে গেছে বলতে পারেন। আমি অরিজিনাল খুনি। এখন যখন আমি জানতে পারছি, পরে আমাকে নিয়ে গেছে এই কোর্ট থেকে দিছিল, পারমিশন ছিল। তখন এত করে লাভ হয়নি কেন, তখন তো আমার হাজবেন্ডের মাটি যাচ্ছে। পরে কোর্ট থেকে আমার করে নিছে। পরে কোর্ট থেকে আমার জামিন দিয়ে দিছে। আসামি মারা গেছে, এখন তো ভিক্টিমের কোনো সমস্যা নেই। আমার বাবা অ্যাপ্লিকেশন করছে যে আসামি তো মারা গেছে, এখন ওর জামিন দিয়ে দেওয়া। পরে আমার জামিনের সময় আমি একটা কথা বলছি, আমি 1 সপ্তাহে জামিন মঞ্জুর করলে আমি যাবো, 1 সপ্তাহে আমি আমার বাবা আমার কাছে যাবো না। পরে বলছে জজে বলে আপনি তাহলে কি করবেন, আমি নির্জিমায় ছাড়া আপনাকে নির্জিমায় দেওয়া হোক। তাহলে আমাকে নির্জিমায় দেয়, কিন্তু আমি আমার বাবা আমার কাছে যাবো না। পরে জজে অনেক চুপ করে রয়েছে, চুপ করে চিন্তা করতেছে যে কি করা যায়। পরে জজই বলছে ঠিক আছে আপনাকে নির্জিমায় দেওয়া হোক, আপনি নির্জিমায় যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারবেন। পরে জজ আমার নির্জিমায় জামিন দিছে। কত সালে এটা দিল আপনাকে জামিনটা? এটা 2015 না, 2015 সালে। 2015 না, এই তো 2015 এই ইয়াতে দিছে। এটা কি মার্চে মনে হয়, মানে এই বছরই? হ্যাঁ এই বছরই দিছে। কত বছর ছিলেন সেফ কাস্টাডিতে? 2 বছর। 2 বছর। 14 ঢুকছি। হ্যাঁ 14 না 13-14 ঢুকছি, 13তে ঢুকছি। এখনো আমার অনেক স্মৃতি আছে জানেন ভাইয়া। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আসলে আমি দোষী। আমি যদি ওদিন ভাঙ্গা না যেতাম, ওর সাথে ভাঙ্গা না যেতাম, তাহলে আজকে ও মারা যেত না। মাঝে মাঝে নিজে অনেক অনেক অপমান মনে হয়। এখন রুহির জীবনটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন। এর পরবর্তী অবস্থা প্রিয় শ্রোতা এটা আরো নির্মম, এটা আমরা জানবো। তবে তার আগে একটা কথা বলতে চাই। বাংলাদেশে নারী নির্যাতন নিয়ে আমাদের সরকার যে আইন প্রণয়ন করেছেন সেটা অবশ্যই রেসপেক্টেবল এবং এটা অবশ্যই শ্রদ্ধার জায়গা থেকে। কারণ বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান বলে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হন এবং তাদের সুরক্ষার জন্য অবশ্যই এই নির্যাতন বিরোধী আইন থাকা উচিত ছিল এবং সেটা বাংলাদেশে আছে, আমরা খুব প্রাউডলি বলি। কিন্তু এটার যে অপব্যবহার হয় না তা কিন্তু না, এটার অপব্যবহার হয় এবং এই অপব্যবহার কখনো কখনো এতটাই মারাত্মক রকম ভাবে হয় যেটা সত্যিকার অর্থেই আমাদেরকে অনেক অনেক বেশি কষ্ট দেয়, অনেক অনেক বেশি বেদনা দেয়। আমরা এই আইনগুলোকে যারা ব্যবহার করছেন, বিশেষ করে আইনগুলোর ফাঁকফোকর দিয়ে যারা
মানুষের শাস্তির জন্য ফায়দা লুটছেন তাদেরকে একটু বলতে চাই, দিস ইজ নট এন্ড। কাউকে শাস্তি দিয়ে, কাউকে অপরাধের মুখে ফেলে, কাউকে প্রায়শ্চিত্তের মুখে ফেলে নিজের পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার বাবা যে কাজটা করেছে, আপনি যা বললেন সন্তান হিসেবে, হয়তো তারও অনেক কিছু বলার আছে। অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলাটাই উচিত। তারপরেও আমি আপনার বাবাকে একটা কথাই বলতে চাই, আপনাকে আমি শ্রদ্ধা রেখেই বলছি, এটা কোনো মানুষের কাজ করেননি আপনি। বলুন তারপরে কি হলো? জেল থেকে বের হওয়ার পরের পরিস্থিতি পরে আমার শুনতে চাই। ফ্যামিলি সবাই আসছে, আসার পরে আমার যেই ভাই আমাকে ছোটকাল থেকে ইয়ে করছে, উনি কাছে আমি যাইনি। আমি আমার বাবার স্টেটলি আমার বাবার কাছে গেছি। যার পর আমি বলছি ওনাকে যে কখনো আমি তোরে মাফ করুম না আমার লাইফে, না আমি মরার আগ পর্যন্ত না, মরে গেলে তো মরে গেলাম, কিন্তু কখনো আমি তোরে মাফ করুম না। তোরে বাবা হিসেবে আমি এতদিন পরিচয় দিছি, আমার সেই বাবা এখন থেকে আমার বাবা নাই। আমি বলতে রাস্তার মধ্যে হয়েছি, এতটুকুই। তারপরে যখন আমি করতে বাইরে, পরে পুলিশে আমার থেকে সিগনেচার নেয়। পরে ইয়া করে রুহি তো ওখানে আসছে না, রুহির জন্য একটু ঝামেলা হয়েছিল, ওর জন্ম নিবন্ধন গুলো ইয়া করছে আর কি। পরে ওর যে মানে ওখানে যে ওষুধপত্র আমার সিজারের যে কাগজপত্র গুলো সেগুলো নিলাম। তারপরে বাইরে হওয়ার সময় আমার যতগুলো বান্ধবী ছিল তার সবাই অনেক কান্না করছে, কারণ ওরা সবসময় ওরা মানে যতগুলো জামিন হয়েছে সবাই হাজবেন্ডকে নিয়ে গেছে। আমি আমার ভালোবাসার মানুষ যে রক্ত দিয়ে একটা বাচ্চা হয়েছে, সেই মানুষের ভালোবাসা নিয়ে আমি বাইরে সেফকাস্ট্রি থেকে। সবাই অনেক ইয়ে করেছে, বলছে যে অনেক আমার যে উকিল বলছিল যে রুহি পালক দিয়ে দিতে। এখন আমি যে ওকে দিয়ে দিতে, আমার কিছুই রইলো না, না উনি কি রইলো নাকি অনেকের ভালোবাসা তো আমার নিয়ে বাস্তব ঠিক না কেন। ও আমাকে ভালোবাসছে, ও আমার নিয়ে এত যুদ্ধ করছে, ও আমার জন্য সে প্রাণও দিয়ে দিছে। আমি যদি তার জন্য সামান্য কিছু করতে না পারি তাহলে তো আমি প্রতারণা করলাম ওর সাথে, আর আমি চাই না ওর সাথে কোনোদিন প্রতারণা করতে। কি হলো আপনার? কোথায় আশ্রয় নিয়েছেন? কোথায় গেলেন? শ্বশুর বাড়িতে গেলেন? আপনি শ্বশুর বাড়িতে গেছিলাম, ওরা আমার রিসিভ করে নাই। কি বলেছে? ওরা আসে নাই কোর্টের মধ্যে, ওরা কাছে দিয়ে দিত আমার জজে। অনেক ভালো ছিল, বুঝলো যে আসামির পক্ষ কোথায়, বলছে ওরা কেউ আসে নাই। পরে ফোন দিছে জজ নিজেই যে আপনারা কেউ আপনার মানে ভিকটিমকে নিবেন? ওরা বলছে না, আমরা ভিকটিম নিব না। আপনি বাচ্চাকে নিয়ে যাননি শ্বশুর বাড়িতে? না, ওরা ওখান থেকে যখন মানা করে দিছে, পরে আমি নিজে চিন্তা করলাম এখন আমি যাই, হঠাৎ করে আমাকে তারা একটা জিদ রয়েছে ঠিক না, আমার একটা মেয়ে যদি রেখে দেয় ওরা, বাচ্চাটা রেখে যদি আপনাকে বিদায় করে দেয়, হ্যাঁ সেটাও করতে পারে। তার জন্য আমি সেইটা মনে করি আমি সেখানে যাইনি। আর বাবার বাড়িতে তো আপনি যাবেনই না? বাবার বাড়ি তুমি যাবো না। কোন মাসে বের হলেন আপনি ওখান থেকে? মে মাসে। আজকে হচ্ছে ডিসেম্বর মাস। এই এতগুলো মাস কিভাবে আপনার সংসার চলছে? কিভাবে কি এই যে করছেন? আমি মাইক্রোসফটে কাজ পারি একটু, যেখানে কাজ করছি আগে ওই জায়গায় এখন একটু কাজ করতেছি, 3,500 টাকা বেতন, মানে অনেক কষ্টে চলতেছি। কুমিল্লার কোথায় এটা? কুমিল্লা কান্দিরপাড়। কুমিল্লার কান্দিরপাড়া কোন দোকানে? ওইটা ছিল প্রশিক্ষা কম্পিউটার আর কি। প্রশিক্ষা কেন্দ্র? কুমিল্লার কান্দিরপাড়ার প্রশিক্ষা কেন্দ্রে? প্রশিক্ষা কেন্দ্র, প্রশিক্ষা কম্পিউটার, ওইটা মানে প্রশিক্ষার একটা আন্ডার আর কি। প্রশিক্ষা কম্পিউটারে ওখানে আপনি টাইপের কাজ করেন। 3,500 টাকা বেতন দিয়ে আপনার চলে প্রতি মাসে? চলে না, কিন্তু একটু কষ্ট করে থাকতে হয়। আবার ওভারটাইম রাত্রে যদি করতে, মানে ওই যে বাচ্চাকে সামলান কিভাবে? বাচ্চাকে সাথে নিয়ে যাই। ও আমার মেয়েটা আসলে আল্লাহ ইয়া করে, ও এখন ঠান্ডা মানুষ, মানে এইভাবে আমার দেখলে অনেক জ্বালাতন করে, কিন্তু ওরা যদি আমি একটা আলাদা রুমে দিয়ে আসি ও কখনো ওই জায়গা থেকে লড়বো না। খেলা দিয়ে আসে, ও বসে বসে খেলবো, ওইরকম আর কি, মানে কখনো জ্বালাতন করে না। ওরা যদি আমি কিছু একটা সামনে থাকে। আপনার বাসা ভাড়া কত? 550 টাকা। 550 টাকা দিয়ে কিসের? ওই যে বেড়ার? হ্যাঁ। আপনি তো ছাদের মধ্যে বড় হয়েছেন, চারপাশে ইটের দেয়াল ছিল, খারাপ লাগে না? কষ্ট হয় না? না, রুহির জন্য আমি সবকিছু করতে পারি, ওর বাবা আমার জন্য অনেক কিছুই করছে, আমার খারাপ লাগে না। আমি শুধু এটাই চাই যে আমি যদি রুহিরে মানুষের মতো মানুষ করতে পারি, আর রুহিরে যাতে আমি সবচেয়ে বেশি ভালোবাসা দিতে পারি। আমার মেয়ে না, মানে অনেক বাচ্চারা অনেক কিছু দেখলে কান্না করে, কিন্তু আমার আর রুহি কিছু দেখলে না একটু কান্না করে না। এই স্টোরি নিয়ে আমি কিছু বলতে চাই প্রিয় শ্রোতা, মানে টু বি অনেস্ট আজকে আমি আমার চোখ থেকে অনেকবার পানি পড়েছে, কারণ এই মেয়েটা ফোন করে আসেনি স্টুডিওতে। এই মেয়েটা কোনো একটা মাধ্যমে কিছুভাবে যোগাযোগ করে আমার সঙ্গে কানেক্টেড হয়েছে। সে কার কাছ থেকে জেনেছে আমি জানি না। আপনি কিভাবে আলোইট 920 আসলেন? কিভাবে? আমি আগে শুনতাম, বুঝছেন, আচ্ছা। অনেক আগে শুনতাম, তো হঠাৎ করে আমার যে বান্ধবী জামিন হয়েছে কয়েকদিন আগে, ও জামাই বাড়িতে আছে, ওর নাম হচ্ছে জুইন, ও রাসেল ওর হাজবেন্ডের নাম, ওর অনেক আমার থেকে একটু বেশি আর কি। তো বের হওয়ার পরে আমি ওরা বলছি যে এমন আমার সমস্যা হয়েছে, আমি এখন বলতে পারি যে আমার দুনিয়াতে কেউ নাই, আমি একাই থাকি।
পরে ও বললো যে এখন তুই কি করতে চাস? আমি কই আমি যদি পারতাম সারা বিশ্বের একটাবার জানাইতে আমি খুশি হতাম। পরে ও বললে যে একটা কাজ কর, এফএম রেডিওতে তোর এই জিনিসটা জানা, দেখ কি হয়। ঠিক আছে, পরে ওর আমি কাছ থেকে খোঁজ নিয়ে আপনি এসেছেন। ওই আমাকে আইডিয়াটা দিছে যে দেখ তাহলে তুই একটা যাই দেখ। পরে আমি চিন্তা আচ্ছা ঠিক আছে আমি একটা যাই দেখি, কারণ এফএম রেডিও তো আপনি তো এই নিয়ে বেশ কয়েকবার আমাদের অফিসে আসলেন, একবার টাইম দিলাম হলো না, আরেকবার টাইম দিলাম হলো না। আপনার কাছে তো যাওয়া আসা ভাড়াও থাকে না, এবং আপনাকে আজকে রাতের বেলা, গত রাতের বেলা আমরা অফিসে রেখে দিয়েছি, এবং আপনি আমাদের এই কমন রুমে, আমাদের এখানে তো আসলে রাতের বেলা কেউ থাকেন না, আপনি আমাদের বোর্ড রুমে রাতের বেলা ঘুমিয়েছেন। এবং আমি খুব ভালো করে লক্ষ্য করছিলাম, যেহেতু আমাদের এখানে অফিসে কোনো ঘুমের ব্যবস্থা নাই, আপনি বালিশ ছাড়া, আপনি এবং আপনার সন্তান মেঝেতে এভাবে মানে কিভাবে ঘুমালেন? একদম মানে কোন প্রকার আরামসে ঘুম যাচ্ছেন, অভ্যাস। আসলে আমি যখন নতুন বাসা নিয়েছিলাম তখন খাট পালং কিছু কিনিনি, আচ্ছা, তখন একটা ছালা বিষয়ে আমি আর ঘুমাইছিল। যখন আমি জামিন হয়েছিলাম তখন আমার কিছুই ছিল না। এখন কি আছে আপনার? এখন একটা চকি আছে, একটা আলনা আছে, আর কিছু দেখছি আছে। আর রুহির জামা কাপড় ছিল, আপনি ওদের বলছিলেন যে আমি আসার জন্য, ওদের আসলাম ওটা চুরি হয়ে গেছে জামা কাপড়, আর আমারও জামা কাপড় চুরি হয়ে গেছে। এ খুব সহজ সরল, নিতান্তই সহজ সরল টাইপের একটা মেয়ে আজকে যে জীবনের গল্প এখানে বলল। ওর দুনিয়া বলতে ওর মেয়েটা, এবং ওকে একটা মানুষ অসম্ভব রকমের ভালোবেসেছিল, সেই মানুষটার স্বপ্ন বুকে নিয়েও বেঁচে আছে। ওর সাথে মিশলে, ওর সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ও আসলে কতটা সহজ সরল। আপনার চোখে ছানি পড়েছে কিভাবে? এটা আমার বিয়ের আগে হয়েছে। তারপরেও আপনাকে বিয়ে করেছে এরকম প্রবলেম থাকার পরেও, স্পট থাকার পরেও? হ্যাঁ, এটাতে গ্লাস পড়ছিল বুঝছেন। এটাতে ওর কোনোদিন কোনো আপত্তি ছিল না? না, কোনো আপত্তি ছিল না। অনেক ছেলেরা আমাকে মানে মোবাইল যখন কথা বলতাম তখন আমার কণ্ঠটা মানে ভালো কি খারাপ যায় না, ওরা বলতে ভালো, মানে চোখের জন্য সবাই ফ্রেন্ডশিপই থাকতো, কিন্তু ওই প্রেমে যেত না, কিন্তু ও চোখ দেখে কোনো সমস্যা করেনি, ও প্রেমে করেছে। আর ওর সাথে হাঁটলে আমার কাছে ম্যাচিং করে না বুঝছেন। মানে ও এত ভালো ছিল দেখতে? হ্যাঁ, আমার ছবি হারাই গেছে গা, আমি আনছিলাম অনেকগুলো ছবি। আপনাকে যদি আমাদের লিসনাররা কোনো হেল্প করে, সেটা যে কোনো ধরনের হেল্পই হতে পারে, যদি কোনো আর্থিক হেল্প বা কাজ দিয়ে হেল্প করে, আপনি নেবেন? হ্যাঁ, আমার ভালোবাসা যদি তারা দেয় অবশ্যই আমি সেটা গ্রহণ করবো। প্রিয় শ্রোতা, দ্যাটস আপ টু ইউ। আমরা মা এবং মেয়ের জন্য যদি কিছু করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় একটা ভালো লাগা হবে। যারা ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করে ওকে হেল্প করতে চান, কুমিল্লাতে আমাদেরকে অনেক বন্ধুরা শোনেন, তাদের জন্য আমরা অ্যাড্রেসটা একটু আগেই বলে দিয়েছি, কুমিল্লার কোথায় ও কাজ করে, এবং ওকে যদি সাহায্য করতে চান, ওকে যদি একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারেন, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে, অনেক বড় শুকরানা তার জন্য। আর তারপর আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আপনি কাজ করছেন প্রশিকা কম্পিউটার্সে, না? কোথায় যেন কুমিল্লার এটা? কুমিল্লা কান্দির পারে। কুমিল্লা কান্দির পারে। আর প্রিয় শ্রোতা, যারা ওকে আর্থিকভাবে সাহায্য করতে চান, তাদের জন্য হ্যালো 8920 বিকাশ নাম্বারটা আমি ওপেন করে দিচ্ছি। শুধু এই নাম্বারটিতে আপনারা হেল্প পাঠাতে পারেন। ওর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওর কোনো সেলফোন নেই। আপনার সেলফোন আছে? নাই। ওর একটা সময় মোবাইল ফোন ছিল, ওর হাজবেন্ড দিয়েছিল, ওর প্রেমিক দিয়েছিল, এখন ওর সেটা কেনার সামর্থ্য পর্যন্ত নেই, ওর একটা জামা কেনার সামর্থ্য পর্যন্ত নেই, এবং ওর যে আসলে কি অবস্থা, ওকে চোখের সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং ও মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান ছিল। আমি এখন আমার যা বলছি, আমার কষ্টের কথাগুলো অনেক ভালো লাগতেছে আপনার সবার সাথে শেয়ার করে। এখন আমার ভালোবাসার একটাই রয়েছে, আমার আরোহী, ওই জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তাকে জানি মানুষের মতো মানুষ করতে পারে, ওর বাবার মতো। ওর বাবা অনেক ভালো ছিলেন, আর অনেক মিশুক ছিল, আর হাসতো প্রচুর, অনেক হাসাইতো মানুষকে। আপনি যে এখনো মুসলমান, এবং আপনার এটার প্রতি কি এখন পর্যন্ত ওই শ্রদ্ধাবোধটুকু আছে এই ধর্মের প্রতি? এবং আপনার তো অনেক কষ্ট করতে হয়, চারদিকে অনেক প্রবলেম সহ্য করতে হয়। আমি একদিক দিয়ে কষ্ট পাই, আরেক দিক দিয়ে অনেক সুখে আছি। কিরকম সুখে আছেন? যেমন আমি অনেক কষ্ট আছি না, আমাকে সবাই অনেক ভালোবাসে। আমার কষ্ট মানে আমি না আমার কষ্টগুলো কাউকে অবশ্য মাঝে মাঝে শেয়ার করি না, আমার বা মাঝে মাঝে, কিন্তু মানুষ দেখলে না বুঝে যে আসলে আমি হয়তো অনেক কষ্টে আছি। মানে আমি জানি না, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে আমি বলছি মুক্তি তো, দাও। আমি সবসময় প্রার্থনা করি, এখনো বলি। আমি হয়তো আজকে 2-3 দিন নামাজ পড়া হয় না, কেন আমি একটু দৌড়ের মধ্যে আছি। হ্যাঁ, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আপনি নামাজ পড়েন তাহলে? হ্যাঁ, আমি নামাজ পড়ি। আমি অবশ্য মাঝে মাঝে একটু সূরা ভুলে যাই, তারপরও বই থেকে আবার পড়ি। মাশাআল্লাহ। আমার কোরআন শরীফ পড়াটা হয় নাই, এমনকি আম পড়া আমি পারি না বুঝছেন, তাও আমি বাংলা দেখে পড়ি। কখনো কি মনে হয়েছে যে ধর্মটা পরিবর্তন করে ফেলবেন, আগের ধর্মে ফিরে যাবেন?
না, ওই যে যখন সেপারেটেড ছিলাম তখন অনেক ভুল ধারণা হতো যে আমার হাজবেন্ড আমার জেলে রেখা ও চলে গেছে, মানে এরকম অনেকবার এমন হয়েছে। কিন্তু ধর্ম পরিবর্তন করার না, কথা না, কখনো মাথায় আসে না, না। ইমান যাকে আল্লাহ দেয় তাকে এভাবেই দেয়। শেষ করতে চাই আজকের হ্যালো ঈদ 920 প্রিয় শ্রোতা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। প্রতিটি গল্পই আমাদের জীবনে অনেক অনেক বেশি অনুপ্রেরণার হয়ে আসুক। প্রতিটি মানুষ ভালো থাকুক, সবাই আমরা ভালো থাকি। আর কেউ যদি খারাপ থাকে তাকে ভুল না বুঝে তার দিকে আমরা হাত বাড়িয়ে দেই। কাউকে খারাপ থাকার জন্য নিজে দায়ী না হই, এবং যে খারাপ অবস্থার মধ্যে আছে তার জন্য যদি কিছুই করতে না পারি, কিছুই না পারি, তাহলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করি। অনেক ভালো থাকবেন। এজন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলিতে লাগিলেন। ছেলেরা শাস্ত্র পাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যাও শিখিতে আরম্ভ করে। রাজকুমারগণ কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুবিদ্যা শিক্ষা করিতেন। ভীষ্মের কিন্তু বরাবরই এই ইচ্ছা ছিল। ভরদ্বাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্যের ওপর ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দেন। ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজেই হস্তিনায় আসিয়া উপস্থিত হইলেন। শহরের বাহিরে পৌঁছাইয়াই দ্রোণ দেখিলেন রাজা বাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে। খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ এক কুয়ার মধ্যে পড়িয়া গেল। তখন সকলেই উহা উঠাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিল।